বসন্ত তখনও আসেনি, তবে মাঝে মাঝে বসন্তের হাওয়া বইতে শুরু করেছে। শীত একেবারে বিদায়ের মুখে দাঁড়িয়ে। ও হে সুব্রত চন্দ্র! চমকে মুখ তুলে তাকালাম, দেখি বন্ধুবর কিরিটি হাসি মুখে দরজার গোড়ায় দাঁড়িয়ে। এই কিরিটি, আয় আয় বস। কিরিটি হাসতে হাসতে এসে সামনের একখানা চেয়ারে বসল। তারপর কি খবর বল, আজ হঠাৎ এখানে? সংবাদ সংবাদ আর কি, শুয়ে বসে কাটাচ্ছি। তবে তোকে দেখে মনে হচ্ছে তোর হাতে এত সময় যে যেন কাটতেই চাইছে না, তাই তো? হ্যাঁ, কতকটা তাই বটে। তবে চল আমার সঙ্গে ঘুরে আসবি, বসেই তো আছিস। মধুপুর যাই চল। আপত্তি নেই, কিন্তু মধুপুর কেন? হ্যাঁ শোন, আজকে ডাকে হঠাৎ একটা চিঠি পেয়েছি। এই সেই চিঠি। বলতে বলতে কিরিটি পকেটের ভেতর হাত চালিয়ে একটা সাদা রঙের বেশ পুরু ও শৌখিন মুখ খোলা খাম বের করে আমার হাতে দিল। দেখ, পড়। কার চিঠি? পড়েই দেখ না, উপন্যাস পড়ে শেষ করবার আগেই শেষের পরিচ্ছেদটা পড়ে নেওয়া। স্কুলের মেয়েদের মতো কৌতূহল কেন তোর? চিঠিখানা খুলে ফেললাম। খামের মধ্যে পুরু সাদা লেটার পেপার, ওপরে নীল রঙের কালিতে মনোগ্রাম। প্রিয় কিরিটি বাবু, আপনাকে আমি চিনি না, আপনিও আমাকে চেনেন না, কিন্তু চাক্ষুষ আপনাকে না দেখলেও আমি আপনার কথা বহু শুনেছি। আমার নাম সন্তোষ চৌধুরী। একটা বিশেষ কারণে আপনার শরণাপন্ন হতে বাধ্য হচ্ছি। বিশ্বাস করুন, আমার জীবন অত্যন্ত বিপন্ন। আপনার সাহায্য আমার একান্ত দরকার। এই চিঠি পাওয়া মাত্রই দেরি না করে কোন ট্রেনে আসছেন জানিয়ে নিচের ঠিকানায় তার করবেন। স্টেশনে আমি আমার গাড়ি পাঠাবো, যা আপনার পারিশ্রমিক তার অতিরিক্তই দেব। আশা করি অবিলম্বে যাত্রা করবেন, সাক্ষাতে সব কথা হবে। ইতি ভবদীয় সন্তোষ চৌধুরী, 21 ফাল্গুন 42, মাধবী ভিলা, মধুপুর। চিঠিটার আগা গোড়া পড়ে জিজ্ঞাসু দৃষ্টিতে চিঠিটা কিরিটির হাতে ফেরত দিতে দিতে বললাম, বুঝলাম, কিন্তু কি ব্যাপার তা না জেনেই যাওয়াটা কি ঠিক হবে? ব্যাপার না জেনেই যে যাচ্ছি ঠিক তা নয়, কিছু কিছু যেন অনুমান করতে পারছি। যাব আমি মনস্থির করেছি দুটো কারণে। প্রথমত, চিঠিটা ভালো করে পরীক্ষা করলেই দেখতে পাবি লেখার আগা গোড়া কালি খুব স্পষ্ট, কিন্তু শেষের দুটো লাইন অস্পষ্ট, যাতে করে মনে হয় যে চিঠি লিখেছে সে ইচ্ছা করেই চিঠির লেখাগুলো আগা গোড়া ব্লট করতেই ভুলে গেছে। তাই শুধু নয়, কলমে যে কালি ফুরিয়ে এসেছিল সেই দিকেও তার নজর দেবার মতো মনের অবস্থা ছিল না হয়তো। তাড়াতাড়ি কোনো মতে নামটা সই করেই চিঠিটা যেন পোস্ট করেছে। দ্বিতীয়ত, লক্ষ্য করে দেখ, চিঠিটার লেখা সর্বত্র সমান নয়, কোথাও মোটা কোথাও সরু। নিবের আগায় ময়লা ছিল, সেটা লেখকের মনের বিচলিত অবস্থারই সাক্ষ্য দেয়। তাছাড়া মনে হয় যে চিঠি লিখেছে সে জানে যে ওই সামান্য ইঙ্গিতেই আমার মন অবিলম্বে আকৃষ্ট হবে। কেননা কতখানি মানসিক দুশ্চিন্তার মধ্যে থাকলে লোকে চিঠি লিখে ব্লট করতে ভুলে যায় ও লেখা অসমান হয় তা আমি জানি। চিঠি লেখবার সময় ভদ্রলোকের নার্ভ ঠিক ছিল না। তাছাড়া এর মধ্যে আরো একটা ব্যাপার আছে। আমি দেখতে চাই সত্যি সত্যি অনেক দিনের বিশ্রামে আমার মস্তিষ্কের শ্বেত স্নায়ুকোষগুলি শুকিয়ে গেছে কিনা। কৃষ্ণা বলে আমি বুড়ো হয়ে গেছি, আর সে কিরিটি নেই, ডিজেনারেটেড ফসিল।
কিন্তু এ আমি মানতে পারি না। এই চল, যাবি তো ওঠ। উড়বো মানে? মানে দুয়ারে প্রস্তুত গাড়ি, ওঠ। হ্যাঁ, সত্যি সত্যি এই মুহূর্তেই যেতে হবে নাকি? নিশ্চয়ই, অবশ্য যদি তোর কাউকে কথা না দেওয়া থাকে তাহলে। অগত্যা না ওঠা ছাড়া আর উপায়ই বা কি। যথা সময় হাওড়া স্টেশনে এসে পাঞ্জাব এক্সপ্রেসে চেপে বসলাম। বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয় দিয়েছ দোলা। হৃদয় দোলা না দিলে কি আর গল্পের টানে আমরা সবাই একসাথে হই? নমস্কার, আমি কৌশিক। আজ থেকে কেয়ার অফ কাহিনীর গল্প বলার যাত্রায় আমিও যুক্ত হলাম আপনাদের সঙ্গে। নতুন আড্ডা, আর সেই আড্ডায় শুরু হচ্ছে এক নতুন রহস্য, কিরিটি ও কালো হাত। চেনা ভিড়ের আড়ালে লুকিয়ে থাকা অচেনা ছায়া, প্রশ্নে ভরা রাত, আর উত্তরের খোঁজে কিরিটির পথ চলা। আপনি প্রস্তুত তো? পাঞ্জাব এক্সপ্রেস যখন মধুপুরে এসে দাঁড়ালো তখন বেলা প্রায় পড়ে এসেছে। আমরা দুজনে ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্ম পেরিয়ে বাইরে এসে দাঁড়ালাম, কিন্তু সন্তোষ চৌধুরীর পাঠানো গাড়ি নেই। মনটা একটু দমে গেল। খান দুই ছ্যাকড়া ঘোড়ার গাড়ি স্টেশনের বাইরে দাঁড়িয়েছিল, তারই একটা নির্দেশ করলো কিরিটি। চল, ওই পুষ্পক রথেই যাত্রা করা যাক। প্রতিশ্রুত রথ যখন আসেনি। ব্যাপার কি বলতো, তুই কি তার করিসনি? হ্যাঁ, নিশ্চয়ই করেছিলাম। যুদ্ধের সময় নিশ্চয়ই কোনো গোলমাল হয়েছে। চল চল, আর দেরি করা উচিত নয়, সন্ধ্যা হয়ে আসছে। কিরিটির মধ্যে যেন একটা বেশ চঞ্চলতাই অনুভব করি। আশ্চর্য, কিন্তু কেন বুঝতে পারলাম না। একটা গাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম। গারওয়ানকে জিজ্ঞাসা করতেই সে জানালো মাধবী ভিলা এই অঞ্চলের সব থেকে বড় বাড়ি। সে ওটা চেনে এবং আমাদের নিয়ে যেতে পারবে। কিন্তু গাড়িখানার চেহারা দেখে আমার কিন্তু বিশেষ ভরসা হচ্ছিল না। তবু যেতে যখন হবেই গাড়িতে দুজনে উঠে বসলাম। গাড়ওয়ান মুখে একটা বিচিত্র শব্দ করে কলির পক্ষীরা যুগলের পিঠে চাবুকের আঘাত হানল। চলতে শুরু করলো গাড়ি। গাড়ির প্রবল ঝাঁকুনিতে শরীরের সমস্ত গ্রন্থিগুলি যেন একসঙ্গে আর্তনাদ করে উঠল। সরু কাঁচা রাস্তা। কিরিটির দিকে একবার তাকালাম। চোখ বুজে গাড়ির গায়ে হেলান দিয়ে আপন মনে একটা বর্মা চুরুট টানছেও। বুঝলাম তার দেহটা গাড়ির মধ্যে থাকলেও মনটা এ পৃথিবীর মাটিতে আর নেই, এবং এখন তার সঙ্গে কোনো কথাবার্তা চালাতে যাওয়াও বৃথা। অতএব আমি গাড়ির জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে বসে রইলাম। সন্ধে হয়ে এসেছে, এখানে এখনো শীত রয়েছে। গাড়ির খোলা জানালা দিয়ে হঠাৎ সামনের একখানা বাগান বাড়ির গেটের দিকে নজর পড়তে আমি চমকে উঠলাম। একটি 19-20 বছরের যুবক গেটের রেলিংয়ের ওপর হাত রেখে দাঁড়িয়ে আছে। গায়ে একখানা সাদার ওপর সবুজ স্ট্রাইপ দেওয়া টেনিস কাপ শার্ট আর ফ্ল্যানেলের সাদা ট্রাউজার। টিকালো নাক, টানা টানা স্বপ্নময় দুটি চোখ, এক মাথা কোঁকড়ানো চুল সযত্নে পিছনের দিকে উল্টে দেওয়া। ধ্যানমগ্ন কিরিটির গায়ে একটা মৃদু ধাক্কা দিলাম। দেখছিস কিরিটি, কি চমৎকার অ্যাপোলোর মতো চেহারা। এরকম সুন্দর চেহারা সচরাচর চোখে পড়ে না বাঙালিদের মধ্যে। কিরিটি যে আমার আগেই অদূরে গেটের ধারে দাঁড়ানো ছেলেটিকে দেখেছিল সেটা আমি বুঝতে পারিনি। চকিত চঞ্চল চাউনি, সিগনিফিক্যান্ট। হ্যাঁ, সত্যি সুন্দর না রে? হ্যাঁ, কিন্তু সুন্দর চোখ সব সময় সৌন্দর্যের পরিচয় নয়। অনেক সময় ঠিক বিপরীত কিছুরও ইঙ্গিত দেয়।
আরো কিছুটা পথ এগোবার পর গাড়িটা একটা হ্যাঁচকা টান দিয়ে যেন থেমে গেল। গাড়ির জানালা দিয়ে মুখ বের করতেই চোখে পড়ল সাদা আর সবুজ রঙের বাংলো প্যাটার্নের দোতলা বাগানওয়ালা একখানা বাড়ি। লৌহ ফটকের গায়ে শ্বেত পাথরের ফলকে লেখা মাধবী ভিলা। গাড়োয়ান ততক্ষণে গাড়ির কোচ বক্স থেকে নেমে দাঁড়িয়ে দরজা খুলে দিয়ে জানালো, এই হলো আমাদের কাঙ্ক্ষিত বাড়ি। আমরা সঙ্গে সঙ্গেই গাড়ি থেকে নামি। সঙ্গে কোনো জিনিসপত্র নেই বলতে গেলে, মাত্র দুজনের মাঝারি আকারের দুটো সুটকেস। যে যার সুটকেস হাতে নিয়ে গাড়োয়ানের ভাড়া মিটিয়ে দিয়ে গেটের দিকে এগোতে গিয়েই বাধা পেয়ে আমাদের দাঁড়িয়ে যেতে হলো। এতক্ষণ নজরে পড়েনি, কিন্তু এবার পড়ল। বাড়ির গেটের একেবারে বলতে গেলে সামনেই লাঠি দুজন লাল পাগড়ি দণ্ডায়মান। আমাদের গেটের দিকে অগ্রসর হতে দেখে তাদেরই একজন বাধা দিল। कहाँ जा रहे हो साहब? ठहरिए तो। আমাদের বলতা হয় हाँ जी, आपको। यही माधव विलाई जाबो। अरे हुक्म नहीं है साहब, क्यों? अंदर में मालिक चौधरी साहब का खून हुआ है। चौधरी साहब खून हुआ? जी, लेकिन आपको किससे मिलना है? आप कहाँ से आ रहे हो? কিরিটি পকেট থেকে নিজের নামে একটা কার্ড বের করে লাল পাগড়ির হাতে দিল। ये कार्ड अंदर में दारोगा साहब के पास ले जाओ। লাল পাগড়ি কার্ডখানা নিয়ে বাড়ির মধ্যে চলে গেল। আমরা বাইরে দাঁড়িয়ে রইলাম। একটু পরেই লাল পাগড়ির সঙ্গে সঙ্গে একজন নাদুস নুদুস চেহারা নাড়ু গোপাল গোছের একটি লোক এসে হাজির হলেন। নমস্কার নমস্কার। আপনি? আগে হ্যাঁ, আমারই নাম কিরিটি রায়, আর ইনি আমার বন্ধু সুব্রত রায়। আসুন আসুন। ওর নাম কি বহুবার আপনাদের ওর নাম কি কীর্তি কাহিনী শুনেছি। আমার নাম শ্যামাচরণ লাহা। ওর নাম কি এখানকার থানার ইনচার্জ। বুঝলাম ওর নাম কি বলাটা ভদ্রলোকের একটা মুদ্রা দোষ। ওর নাম কি? কিন্তু হঠাৎ আপনারা? মানে সন্তোষ চৌধুরীর এই চিঠিটা পেয়েই এসেছি। তিনি এটাতে কোনো কিছু খুলে লেখেননি, তবে এটা বোঝা যায় তিনি একটা অতি সম্ভাবিত বিপদে আতঙ্কগ্রস্ত হয়ে উঠেই যেন আমাকে এখানে তার সাহায্যের জন্য তাড়াতাড়ি আসতে লিখেছিলেন। কিন্তু একান্ত দুর্ভাগ্য আমার, আমি এসে পৌঁছবার আগেই আশঙ্কাটা সত্যি হয়ে গেল। আমার সাহায্য যখন তিনি চেয়েছিলেনই, তখন তাকে আমি সাহায্য করব। যদি তার এই মৃত্যু রহস্য ব্যাপারে তার ফ্যামিলিকে সাহায্য করতে পারি কোনো উপায় এখনো, অবশ্যই আপনার ও মিসেস চৌধুরীর যদি মত থাকে। নিশ্চয়ই নিশ্চয়ই। ওর নাম কি মিসেস চৌধুরী আপনার সাহায্য সানন্দেই গ্রহণ করবেন বই কি। আর তাছাড়া ওর নাম কি মিসেস চৌধুরীর মত থাকলে আমার আপত্তি কি থাকতে পারে? আপনারা তাহলে বাইরে এসে বসুন। হ্যাঁ, আমি মিসেস চৌধুরীকে একটা খবর পাঠাবার ব্যবস্থা করি। হ্যাঁ, চলুন। গেট পেরিয়ে আমরা দুজনে শ্যামাচরণ বাবুকে অনুসরণ করলাম। বাড়ির সামনে প্রায় 4-5 কাঠা জমির ওপর ফুলের বাগান, মাঝখানে প্রশস্ত লাল সুরকি ঢালা পায়ে চলবার পথ। বাড়িখানি ইংরেজি অক্ষর ই এর আকারে। সামনেই প্রশস্ত 5 ধাপ সিঁড়ির ওপরে টানা খোলা সুপ্রশস্ত বারান্দা। রেলিংয়ের গায়ে পুরু আইভিলতার গাছ। সামনে হলঘর, দামি দামি গদি মোড়া কুশন ও আরাম কেদারা। ঘরের মধ্যখানে একটা গোলাকার টেবিলের উপর একখানি জয়পুরি টবে এক গোছা নানা জাতীয় নানা বর্ণের ফুল। ঘরের মধ্যে একটি প্রাণী বসেছিলেন। আমাদের দুজনকে সহসা শ্যামাচরণ বাবুর পিছু পিছু ঢুকতে দেখে তিনি উঠে পড়লেন। ভদ্রলোকের বয়স 25-26-এর মধ্যেই হবে। রোগা, লিকলিকে, লম্বা শ্যামবর্ণ চেহারা। মুখখানি মেয়েলি লম্বাটে প্যাটার্নের। টিকোলো বাঁশির মতো নাক, পাতলা ঠোঁট, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, রুক্ষ
বিশ্বস্ত। চোখে সোনার ফ্রেমের একটা চশমা, মুখে একটা কালো রঙের পাইপ, পরিধানে দামি কালো সার্জের স্যুট। বুক পকেটের ফাঁক থেকে একখানা রক্তবর্ণের সিল্কের রুমাল উঁকি দিচ্ছে। মুখের ভাবখানা যেন একটা বিরক্তি ও তাচ্ছিল্যের উদ্ধত অভিব্যক্তি। শ্যামাবাবু হাত তুলে কিরিটিও আমাকে দেখালেন। ইনি শ্রীযুক্ত কিরিটি রায়, বিখ্যাত রহস্যভেদী। আর সঙ্গে সঙ্গে কথাটা যেন শেষ করে দেবার জন্যই কিরিটি কথা বলে উঠল। আর ইনি আমার বন্ধু শ্রী সুব্রত রায়। আই সি। আপনাদের দর্শন পেয়ে আই মিন ভেরি গ্ল্যাড। মাই নেম ইজ হাংসরাজ চাকলাদার, বিহার স্পেশাল পুলিশ ব্রাঞ্চের অফিসার। নমস্কার নমস্কার। সত্যি বড় আনন্দের বিষয় যে আপনার মতো একজন গুণীজনের দর্শন পেলাম এখানে এসে। আর বলেন কেন, এক্সট্রিমলি বিজি। আই মিন যত কিছু শক্ত কেস কমিশনার সাহেব আমাকেই ডাকবেন। তা আপনারা হঠাৎ এখানে? আমার আর সহ্য হচ্ছিল না। হাতে কোনো কাজকর্ম নেই, তাই আর কি। মিস্টার রায় আসছিলেন এদিকেই, আমি ওর সঙ্গে চলে এলাম। আই মিন মানে কিছু বুঝে উঠতে পারছি না তো। ওর নাম কি মিস্টার চাকলাদার, সন্তোষ চৌধুরীর চিঠি পেয়ে ওরা এখানে আসছেন। আই সি। কিন্তু নেভার মাইন্ড, এসে পড়েছেন যখন, তা যার জন্য আপনার এখানে আসা মিস্টার রায়, সেই ক্লায়েন্ট তো আপনার খুন হয়েছেন, শুনেছেন বোধ হয়। হ্যাঁ, তাহলে মিস্টার লাহা ভিতরে একটা খবর দিন। হ্যাঁ, এখনই দিচ্ছি। শ্যামাচরণ খবর দেবার জন্যই ভেতরে চলে গেলেন। কিরিটি নিজে বসে আমাকেও ইঙ্গিতে বসতে বলল। বসলাম ওর পাশে। হংসরাজ এবার কটমট করে আমাদের মুখের দিকে তাকিয়ে পায়চারি শুরু করে দিল ঘরের মধ্যে। একটু পরেই শ্যামাচরণ লাহা ফিরে এলেন। হ্যাঁ, মানে মিসেস চৌধুরী এখন দেখা করবেন না। এই বাড়ির পুরনো চাকরটাকে বললাম, সে বললে বাবুরা এসেছেন যখন থাকুন, সময় মতো খবর দেব। তাহলে থাকুন না, তারপর মিসেস চৌধুরীর সঙ্গে দেখা হলে যা করবার করবেন। কিন্তু আর কাউকে দেখছি না বাড়িতে। ওর নাম কি? বাড়ির লোক আর দেখতে পাবেন কি স্যার? সংসারে সন্তোষবাবুর আপনার বলতে স্ত্রী, ওর নাম কি মিসেস রমা চৌধুরী, আর একটি মাত্র ছেলে নির্মল চৌধুরী। তা সে তো এখানে নেই, দিন চারেক আগে বোম্বে চলে গেছে। মিস্টার চৌধুরীর সেক্রেটারি সুবিমল বাবু কলকাতায় আছেন, তাকে তার করা হয়েছে। হয়তো ওর নাম কি কালকে এসে পড়বেন। ব্যাপারটা কি হয়েছিল শ্যামাবাবু, জানতে পারি কি? ওর নাম কি? হংসরাজ বাধা দিলেন। আই মিন মিস্টার লাহা, আমি ততক্ষণ একবার বডিটা ভদ্রলোককে। উবুর হয়ে পড়ে আছেন, পরিধানে সাদা ফ্ল্যানেলের নাইট গাউন, পিঠের ওপরে বিঁধে আছে একখানা ছুরি। সাদা নাইট গাউনটার ওপর একটা সুস্পষ্ট কালো হাতের ছাপ। এরপর পুলিশে খবর দেওয়া হয়। পুলিশের হেড অফিস থেকে ডিটেকটিভ হংসরাজকে তদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ এসে সবকিছু দেখার পর মৃতদেহ মাঠ থেকে তুলে এনে বাগানে গ্যারেজের পাশে আউট হাউসে তালাবন্ধ করে রেখেছে। পুলিশ সার্জেন্ট এখনো এসে পৌঁছাননি। তিনি এলে মৃতদেহের ময়না তদন্তের ব্যবস্থা হবে। কিরিটি একটা বর্মা চুরুট টানছিল ও শ্যামাবাবুর কথা শুনছিল। হঠাৎ এক সময় প্রশ্ন করল, নির্মল চৌধুরী মানে সন্তোষবাবুর একমাত্র ছেলেকে সংবাদ দেওয়া হয়েছে কি শ্যামাবাবু? হ্যাঁ, আজ তাকেও তার করা হয়েছে। ওর নাম কি? হয়তো কালকের মধ্যেই এসে পড়বেন। কিন্তু একটু আগে যেন শুনলাম তিনি বোম্বে গেছেন। ওর নাম কি? কলকাতার অফিসেও তার করা হয়েছিল। সন্তোষবাবুর সেক্রেটারি সুবিমল বাবু জানিয়েছেন, কলকাতায় কি একটা কাজে আটকে পড়ে নাকি নির্মল বাবু, ওর নাম কি, বোম্বেতে সময় মতো যেয়ে উঠতে পারেননি। এই আপনাদের আসবার কিছুক্ষণ আগে মাত্র তার পেলাম আমরা, তিনি আসছেন। দেখতে পারি সে তারটা?
শ্যামাবাবু পকেট হাতড়ে একটা টেলিগ্রাফের খাম বের করে কিরিটির দিকে গিয়ে দেন। এনভেলপ থেকে তারটা খুলে পড়তে পড়তে কিরিটির ভ্রু দুটো কুঁচকে ওঠে। আপনারা কখন তার করেছিলেন কলকাতায়? বেলা 9:30 এইখানে পৌঁছয়। মে আই কিপ ইট? বিরাক্ষণ, শ্যামাবাবু, চলুন না একবার আমরা অকুস্থানটা দেখে আসি। বেশ তো। ওর নাম কি? মিস্টার চাকলাদারও তো ওই দিকেই গেলেন। সকলে ঘর থেকে বেরিয়ে বাড়ির পেছন দিকে যেতেই দেখা গেল সেখানেও ছোটখাটো একটি বাগান। অযত্নে বুনো গাছপালায় বাগানটি ভর্তি। বাগানটা ইটের দেওয়ালে ঘেরা, একটি ছোট কাঠের গেটও আছে। গেটের গায়ে অল্প কিছুদিন হবে বোধহয় রং দেওয়া হয়েছে। গেটটা ঠেলে খুলতে গিয়েই কিরিটি সেটা বুঝতে পারে। বিকালের ম্লান আলো একটু একটু করে আবছা হয়ে আসছে। অল্প কিছুটা এগোতেই সামনে শ্যামাবাবু সেই সদ্য খনন করা গর্তটা দেখালেন, যেখানে আজ সকালে সন্তোষ চৌধুরীর মৃতদেহটা পাওয়া গিয়েছিল। গর্তটির গভীরতা প্রায় আধ মানুষ সমান হবে। সামনেই চারপাশে স্তূপাকার করা কাঁচা মাটি। গর্তটা 2-1 দিনের মধ্যেই খোঁড়া হয়েছিল বলেই মনে হয়, তাই না সুব্রত? সেই রকমই তো মনে হচ্ছে দেখে। কিন্তু হঠাৎ মাঠের মধ্যে একটা গর্ত খোঁড়বার কি এমন প্রয়োজন হয়েছিল সেটাই ঠিক বুঝতে পারছি না। হয়তো কাউকে কবর দিতে। দেখে মনে হয় সেরকমই যেন। খুনের আগেই কবর তৈরি। খুনি দূরদর্শী বলতে হবে। ইতিমধ্যে চারিদিক যেন অন্ধকার হয়ে উঠেছিল। কিরিটি পকেট থেকে একটা টর্চ বের করে তার বোতাম টিপল। সঙ্গে সঙ্গে টর্চের সেই আলোই নজরে পড়ল শুকনো নরম মাটির উপরে অনেকগুলো সুস্পষ্ট পায়ের দাগ। পায়ের দাগগুলো দুজোড়া পায়ের ভিন্ন দাগ। দাগগুলো সামনের দিকে এগিয়ে গেছে, ফিরতি পায়ের কোনো ছাপ নেই। লক্ষ্য করেছিস সুব্রত? হ্যাঁ। শ্যামাবাবু বিশেষ কোনো কথা না বলে চুপি চুপি কতকটা যেন কিরিটির কার্যকলাপ লক্ষ্য করতে থাকেন। আমার অনুমান যদি মিথ্যে না হয় তো দুজনের মধ্যে একজনের ডান পাটা খোঁড়া ছিল, অর্থাৎ খুঁড়িয়ে চলে। শেষের কথাগুলো একমাত্র সুব্রতই শুনতে পায়, শ্যামাবাবুর কানে যায় না। আরো কিছুক্ষণ আশপাশ পরীক্ষা করে কিরিটি ঘুরে দাঁড়ায়। চলুন, যে ঘরে মৃতদেহ আছে এবারে সেখানে গিয়ে একবার মৃতদেহটা দেখা যাক। চলুন। অন্ধকার আরো ঘন হয়ে এসেছে। বাগানের পশ্চিম কোণে অনেকগুলো ঝাউ গাছ। সেই গাছের সারির মধ্যেই টর্চের আলোয় ছোট টালির শেড তোলা ঘর দেখা গেল। পাশেই গ্যারেজ। ঘরের দরজায় তালা দেওয়া ছিল। শ্যামাবাবু পকেট থেকে চাবি বের করে তালাটা খুলে ফেললেন। কিরিটি শ্যামাবাবুর একেবারে পাশেই ছিল, তাই সেই আগে দেখতে পেল একটা দড়ির খাটিয়ার ওপর মৃতদেহটা ঢাকা দেওয়া ছিল। একবার সেদিকে তাকিয়ে ঘরের এদিক ওদিক আলো ফেলে দেখতে দেখতে ঘরের একটি মাত্র জানালার ওপর কিরিটির দৃষ্টি স্থির হল। সেই জানালার কাচের সারসি দুটো হাঁ হাঁ করে খোলা। রাতের ঠান্ডা হাওয়া খোলা জানালা পথে ঘরে এসে ঢুকছে। কিরিটি শ্যামাবাবুকে প্রশ্ন করে, জানালার সারসিটা কি খোলাই ছিল? না তো, আমি তো নিজের হাতে দুপুরবেলা মৃতদেহ এই ঘরে রেখে যাওয়ার সময় বন্ধ করে রেখেছি। বন্ধ করে গিয়েছিলেন? ঠিক মনে আছে তো আপনার? নিশ্চয়ই। ওর নাম কি? এ তো ভারী আশ্চর্য। খোলা জানালাটার দিকে এগিয়ে গিয়ে কিরিটি সামনের দিকে টর্চের আলো ফেলে বাইরেটা কিছুক্ষণ দেখে আবার ঘুরে জানালাটা যেই বন্ধ করতে যাবে, হঠাৎ ঠিক জানালার নিচেই ঘরের মেঝেতে ওর চোখের দৃষ্টিটা আটকে গেল।
কি একটা রঙিন কাপড়ের মতো জিনিস পড়ে আছে। নিচু হয়ে কিরিটি জিনিসটা মেঝে থেকে তুলে নিয়ে হাতের টর্চের আলোয় পরীক্ষা করে দেখতে দেখতে হঠাৎ ঘুরে দাঁড়িয়ে পড়ল। 1 মিনিট, আমি আসছি। সোজা বাইরে বের হয়ে ঘরের পিছনে চলে যায় কিরিটি। সুব্রত আর শ্যামাবাবু অন্ধকারে দাঁড়িয়ে রইল এবং একটু পরেই কিরিটি ফিরে এলো। কি ওটা? জিনিসটা কিরিটি সুব্রতর হাতে দিল। একটা ছোট লেডিজ রুমাল, সবুজ রঙের সিল্কের রুমাল। হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে রুমালটা থেকে একটি অতি মধুর, স্নিগ্ধ অথচ পাতলা গন্ধ নাকে এসে ঝাপটা দেয়। আবার রুমালটা কিরিটি সুব্রতর হাত থেকে নিয়ে নিজের পকেটস্থ করে। তারপর তারা সেই ঘর থেকে বের হয়ে এলো। কিছু দূর এগিয়ে গেলেই বাগানের সীমানা। আচমকা একটা অস্পষ্ট খসখস শব্দ ওদের কানে আসে। কিরিটি সজাগ হয়ে ওঠে। শব্দটা যেন মনে হচ্ছে সামনেরই বুনো ঝোপ থেকে ভেসে আসছে। শ্যামাবাবু কে কাঁদছে না? হ্যাঁ, তাই তো, সেই রকমই তো মনে হচ্ছে। সুব্রত আর শ্যামাবাবুকে ফিরে যেতে বলে শব্দটা লক্ষ্য করে কিরিটি অন্ধকারেই এগিয়ে যায় কয়েক পা। আরো একটু এগিয়ে গিয়ে টর্চের আলো ফেলতেই চমকে ওঠে সে। সামনেই বুনো ঘাসের উপর উপুড় হয়ে শুয়ে কে যেন কাঁদছে। কিরিটি এগিয়ে গিয়ে মানুষটার মাথায় হাত রাখে। কে কে আপনি? 20-21 বছরের তরুণী, চোখে কি এক ভয়গ্রস্ত দৃষ্টি। চোখের কোলে তখনও জলের রেখা স্পষ্ট। তরুণী গায়ের শালটা ভালো করে গায়ের ওপর টেনে দেয়। সেই প্রশ্ন আমিই করছি। আপনি কে? এই অন্ধকারে জঙ্গলের মধ্যে শুয়ে কাঁদছেন কেন এমনি করে? কেন কাঁদছি? আপনি জানতে চান আমি কে, কি আমার পরিচয়? তবে আমার সঙ্গে চলুন। কোথায়? এ বাগান পার হয়ে আরো দূরে খেলার মাঠের মধ্যে। কিরিটি এক মুহূর্ত কি যেন ভাবে, পরক্ষণেই নিজেকে সামলে বলে, বেশ, চলুন। মেয়েটি এগিয়ে যায়। কিরিটি নিঃশব্দে তাকে অনুসরণ করে। মেয়েটি বেশ লম্বা, একটা কালো রঙের সিল্কের শাড়ি পরিধানে, মাথার উপর হালকা ঘোমটা টানা, গায়ে জড়ানো শাল, হাতে সোনার চুড়ি চলার তালে তালে ঝিনঝিন করে বেজে উঠছে। অনেকটা পথ হেঁটে এসে সামনে একটা পলাশ গাছ, তারই নিচে মেয়েটি থেমে যায়। বসুন। দুজনে পাশাপাশি মাটির ওপরেই বসে। আমার নাম না জানলেও আপনার কোনো ক্ষতি নেই মিস্টার রায়। আপনি আমাকে চেনেন? হ্যাঁ, ভাবছেন কেমন করে আপনাকে চিনলাম না? আমার নামের মতো সেটাও এখন আপনার না জানলেও চলবে। যাকে সে কথা, যা বলবার জন্য আপনাকে এতটা পথ হাঁটিয়ে নিয়ে এলাম, এবারে সেই কথাতেই আসা যাক। মানিকতলার বোমার মামলারও বেশ কিছুদিন পরে কানাই সত্যেনের ফাঁসি হয়ে গেল। বারিন, উল্লাসকর, উপেন্দ্র ও বাকিদের হলো যাবজ্জীবন দ্বীপান্তর। কিন্তু যে বিপ্লবের আগুন তারা জেলে গেল, যে অগ্নিমন্ত্রে তারা দেশের তরুণ সম্প্রদায়কে দীক্ষা দিয়ে গেল, ফাঁসির দড়িতে গলা দিয়ে তারই আত্মপ্রকাশ ঘটল একদল তরুণ যুবকের মধ্যে। এবারে তারা ঢের বেশি সতর্ক, ঢের বেশি সাবধানী। সেই দলের মধ্যে যারা ছিল সত্যিকারের দেশপ্রেমী, তাদের নাম আজও অনেকেই জানবার অবকাশ পাননি। কিরিটি মন্ত্রমুগ্ধের মতো শুনছিল মেয়েটির কথাগুলো। একবার ভেবে দেখুন, কপিল প্রসাদ ও শঙ্কর নারায়ণ বিহারের লোক, সত্যশিব মহারাষ্ট্রীয়, কৃপাল সিং পাঞ্জাবের লোক। ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ওই গুপ্ত সমিতির ছিল যোগাযোগ। অথচ মজা এই, একমাত্র দলপতি ছাড়া এদের অন্য কেউই পরস্পরকে চিনত না। এদের মধ্যে দলপতি কে ছিল? সেও আর এক আশ্চর্য ব্যাপার বলতে পারেন। সেটা আজও অজ্ঞাতই রয়ে গেছে। এদের মধ্যে
কে যে আসলে দলপতি, কি তার নাম, আর কি বা তার সত্যিকারের পরিচয়, কেউ তা জানে না। তবে প্রধান কর্মসচিবদের মধ্যে প্রত্যেকের একটা করে সাংকেতিক নম্বর ছিল, 1, 2 করে 10 নম্বর পর্যন্ত। দলপতির নম্বর ছিল 1। ওই গুপ্ত সমিতির একটা বিশেষ নিয়ম ছিল, সকলকে দলভুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যেটা মেনে চলতে হতো সেটা এই, কেউ পরস্পরের পরিচয় জানবার বিন্দুমাত্র চেষ্টাও করবে না। এই নিয়ম লঙ্ঘনে মৃত্যুদণ্ড দণ্ডিত হতে হবে। ভারতের সর্বত্র কর্মসচিবেরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকত, তবে মাঝে মাঝে সমিতির জরুরি পরামর্শে প্রয়োজন হলে কোনো না কোনো জায়গায় একত্রে মিলিত হতো তারা। আচ্ছা, তখনও কি ওই 10 জন কর্মসচিব একে অপরকে দেখতে পেত না? না, তার কারণ ওইসব গুপ্ত সভার অধিবেশনে প্রত্যেকেই মুখে মুখোশ পরে আসতেন এবং প্রত্যেকের মুখোশের উপরে নিজস্ব সাংকেতিক ক্রমিক নম্বরটি বড় অক্ষরে লেখা থাকত। সেটাই হতো তাদের পরিচয়ের উপায়। এই ধরনের সাবধানতা তারা নিয়েছিল এই জন্যে যে যাতে করে কখনো তাদের মধ্যে কেউ বিশ্বাসঘাতকতা না করতে পারে, কেউ কারো গতিবিধি পর্যন্ত না জানতে পারে, অথচ প্রত্যেকেই নির্বিবাদে দেশের কাজ করে যেতে পারে। চিঠি বা দূতের মারফত দলের লোকেরা যে যার কাজের নির্দেশ পেত। এত সাবধানতা সত্ত্বেও যে বিপদ আপদ আসতো না তা কিন্তু নয়। কিন্তু দলের মধ্যে ভাঙন ধরেনি। বিদেশ হতে অস্ত্রশস্ত্র আমদানি হলো প্রচুর। অস্ত্রচালনার শিক্ষা নিয়মিত চলতে লাগলো। মহাবিপ্লবের প্রস্তুতি চলছে গোপনে গোপনে। এমন সময় মেয়েটি কথা বলতে বলতে থামল। গাছের ডালে কয়েকটা পাখি ডানা ঝটপট করে ওঠে। কিরিটি একটা সিগার বের করল। আপত্তি নেই তো? নিশ্চয়ই না। কিরিটি সিগার ধরাতেই মেয়েটি আবার কথা শুরু করল। কোথা থেকে ভেসে এলো একটা বিশ্রী সন্দেহের কালো মেঘ। প্রথমে কানাকানি, শেষ পর্যন্ত দলের কর্মসচিবদের আর কারো সে কথা জানতে বাকি রইল না। প্রথম মহাযুদ্ধ সবে শেষ হয়েছে 1919 সাল। রাওলাট বিল পাশ হয়ে গেছে ততদিনে। দেশ জুড়ে একটা থমথমে ভাব, বিশেষ করে পাঞ্জাবে যেন ঘন ঘোর ঘটা। কর্মসচিবেরা প্রত্যেকেই পরোয়ানা পেল। বিহারের এক প্রান্তে ছোট্ট একটি গ্রামে এক চাষির কুটিরে সমিতির এক বিশেষ জরুরি ও গুপ্ত অধিবেশন বসবে। ডিসেম্বর মাস, রাত্রি 1:30টায় অধিবেশন বসবার কথা। এক মাটির ঘরের মধ্যে একটা মোমবাতি জ্বলছে। একটা ছিন্ন মাদুর বিছিয়ে সমিতির 10 জন কর্মসচিব গোল হয়ে বসেছেন। সহসা দলপতি 1 নম্বর নিস্তব্ধতা ভঙ্গ করে বলা শুরু করলেন। বন্ধুগণ, এই অসময়ে নির্জন গ্রামে কেন আপনাদেরকে ডেকেছি তা হয়তো না বললেও অনেকেই আপনারা আন্দাজ করতে পেরেছেন। বিশ্বস্ত সূত্রে জানা গেছে আমাদের 10 জনের মধ্যে একজন ব্রিটিশ গভর্নমেন্টের গুপ্তচর, এবং আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন এ পাপের একমাত্র প্রায়শ্চিত্ত মৃত্যুদণ্ড। কিন্তু তারও আগে সেই দেশদ্রোহী বিশ্বাসঘাতককে আমরা বলছি এই মুহূর্তে সারেন্ডার করতে। ঘরের মধ্যে যেন বজ্রপাত হলো। মোমবাতির শিখাটা বার কয়েকের জন্য কেঁপে উঠল। আপনাদের মধ্যে যার যার কাছে রিভলভার আছে, দেশ মায়ের নামে শপথ করে সকলে এইখানে রাখুন। প্রথমেই দলপতি তার রিভলভার খানি সামনে মাদুরের উপর নামিয়ে রাখলেন। 2, 3, 5, 6 প্রত্যেকে একে একে যে যার রিভলভার বার করে দেন। কেবল 4 নম্বর বাকি। সহসা এমন সময় দড়াম করে ঘরের দরজাটা খুলে গেল ও সেই সঙ্গে দপ করে নিভে গেল ঘরের মধ্যে একটি মাত্র মোমবাতির ক্ষীণ শিখা। মুহূর্তে নিশ্ছিদ্র আধারে ঘরখানি অবলুপ্ত হয়ে গেল। বাইরে আঙিনার উপরে অনেকগুলো পায়ের শব্দ। ট্রেটার, বিশ্বাসঘাতক, হারি আপ জেন্টলম্যান, পালান, পুলিশ! কিন্তু ততক্ষণে পুলিশ বাহিনী বাড়িখানার
চারপাশ থেকে ঘেরাও করে ফেলেছে। তারপর অন্ধকারে শুরু হলো মরণবাচক সংগ্রাম। প্রায় প্রাণ যাক, কিন্তু জীবিত কেউ যেন ধরা না দেন। যে যেভাবে পারুন আত্মরক্ষা করুন। নিস্তব্ধ গ্রামখানি গোলাগুলির শব্দে প্রচন্ড শব্দে জেগে উঠছে। রাত্রির অন্ধকার যেন ফালি ফালি হয়ে যায়। মেয়েটি আবার চুপ করলো। তারপর হ্যাঁ, তারপর সকাল হলো। পুলিশ বাহিনী যখন বাড়িটা নিজেদের আয়ত্তে আনলে, দেখা গেল 2 নম্বর, 3 নম্বর ও 5 নম্বর মৃত। বাকি আর কারো কোনো পাত্তা নেই। এবং ওই ঘটনার পরই দলের মধ্যে যেন ভাঙন ধরল। একটা ঝোড়ো হাওয়া যেন সবটা ওলটপালট করে দিয়ে গেল। চারিদিকে ব্যাপকভাবে ধরপাকড় শুরু হয়ে গেল। শুরু হলো পুলিশের জঘন্য অত্যাচার। একটি বছর সমিতি যেন কোথায় তলিয়ে রইল। তাদের কোনো সাড়া শব্দ আর পাওয়া যায় না। একটা গুপ্ত সমিতি যে এভাবে একদিন সকলের অজান্তে নিঃশব্দে গড়ে উঠেছিল, তাও সকলে ভুলে গেল। তারপর দীর্ঘ 1 বছর পরে এক বৈশাখী পূর্ণিমার রাত্রে আচমকা আবার দলপতির ডাক এলো সমিতির যেসব কর্মীরা তখনও জীবিত ছিল তাদের কাছে। জরুরি তলব। আচ্ছা, একটা কথা, 4 নম্বরের সম্পর্কেও ওই রাত্রির পর আর কোনো উচ্চবাচ্যই কি হয়নি? হয়েছিল। সে রাত্রে সেই গোলমালের মধ্যে 4 নম্বরও অন্যান্যদের সঙ্গে আত্মগোপন করে। সকলে তাকে ভুলে গেলেও দলপতি তাকে কোনো দিনই ভুলতে পারেনি। গোপনে গোপনে ওই 1 বছর ধরে 4 নম্বরের সন্ধানে দলপতি ফিরতে থাকে, কিন্তু সবটাই বৃথা। 4 নম্বর যে কোথায়, কি বেশে আত্মগোপন করল, কোনো মতেই সে কথা দলপতি জানতে পারল না। সে যেন হাওয়ায় উবে গেল। যাক, যে কথা বলছিলাম, সেই বৈশাখী পূর্ণিমার রাত্রে পূর্ববঙ্গের এক অখ্যাত পল্লীতে অবস্থাপন্ন ধনীর গৃহে মিলনের স্থান ঠিক করা হলো। রাত্রি 1টায় সকলে মিলিত হবে, কিন্তু নির্দিষ্ট সময় দেখা গেল দলপতির সেই আহ্বানে সাড়া দিয়েছেন মাত্র 3 জন। মাত্র 3 জন? হ্যাঁ, মাত্র 3 জন। দলপতি ছাড়া 6, 8 ও 10 নম্বর। দীর্ঘ 1 বছর পরে দলপতি বোধহয় ওইভাবে আবার ডাক না জানালেই পারতেন। কেন? তার কারণ ওই 1 বছরে কর্মীদের মনের ও চিন্তার অনেক কিছুই পরিবর্তিত হয়েছে। 8 ও 10 নম্বর তো স্পষ্টাস্পষ্টভাবেই সেই রাত্রে জানিয়ে দিল তারা এভাবে আর সমিতির সঙ্গে সংশ্লিষ্ট থাকতে রাজি নয়। কিন্তু দলপতি তাদের কথা শুনে যেন স্তম্ভিত হয়ে গেলেন। তার এত দিনকার স্বপ্ন যেন ভেঙে গেল। তাহলে কি সত্যি আপনারা এই স্থির করেছেন? হ্যাঁ, আপনিও ভেবে দেখবেন। আমাদের এ ভাবনাই আপনার জন্য ভালো নয় কি? আমার কথা ছেড়ে দিন। আপনাদের কাছে আমার শেষ মিনতি। সমিতি থেকে আপনারা বিদায় নিতে চান, নিতে পারেন, কিন্তু দেশদ্রোহীকে যেন কোনোদিনই না ক্ষমা করেন। আচ্ছা, আসি তাহলে। নমস্কার। নিঃশব্দে দলপতি ঘর থেকে বেরিয়ে গেলেন। তার অনেক দিন পরে যেখানে কাহিনী শুরু হচ্ছে সে কিছুদিন আগেকার বাংলাদেশ। দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধ শুরু হবে, তারই আয়োজন চলছে দিকে দিকে। আর সেই পটভূমিতে এসে দেখা দিল কালো পাঞ্জা। কালো পাঞ্জার নাম শুনেছেন কি মিস্টার রায়? না। মেয়েটি কেমন যেন অন্য মনস্ক একটু থেমে আবার বলতে শুরু করলো সে। উৎসিত বিকৃত কল্পনার একটা বিকৃত রূপ যেন এই কালো পাঞ্জা। কেন? সেই তো আমার আসল বক্তব্য। সেইটুকু শোনাবার জন্যই আগের ওই কাহিনী আপনাকে আমায় বলতে হলো। অবশ্যই সভা জগতে কালো পাঞ্জার আবির্ভাব দ্বিতীয় মহাযুদ্ধেরও প্রায় বছর 3-4 আগে। একটা উন্মাদ প্রতিহিংসার তাড়নায় সুকল্পিত চিন্তা ও বুদ্ধির দীপ্তি যে
কিভাবে বিকৃত হয়ে যেতে পারে সে এই কালো পাঞ্জার পরিণতি না দেখলে চিন্তাও করা যায় না। অথচ মজা এই, মেয়েটির শেষের কথাগুলো আর শেষ হলো না। হঠাৎ একটা বিদীর্ণ চিৎকার যেন নিশুতি রাত্রির অখণ্ড স্তব্ধতাকে ফালি ফালি করে দিয়ে গেল। দুজনেই চমকে একে অপরের মুখের দিকে তাকালো। কিরিটি উঠে দাঁড়ালো। কে অমন করে চিৎকার করে উঠল? মেয়েটিও ততক্ষণে সন্ত্রস্ত হয়ে উঠে দাঁড়িয়েছে। দু চোখের দৃষ্টিতে তখন তার ভয় ফিরে এসেছে। অদ্ভুত স্তব্ধতা নেমেছে চারিদিকে। আবার মনে হলো যেন ডান দিক থেকেই শব্দটা ভেসে এলো। চলুন একটু এগিয়ে দেখা যাক। চলুন। মেয়েটির কণ্ঠে এতটুকুও আগ্রহ নেই। কিরিটি চলার গতি বাড়িয়ে দেয়। গভীর চিন্তায় অন্যমনস্ক হয়ে এসে চলছিল। হঠাৎ কি একটা পায়ে ঠেকতেই হুমড়ি খেয়ে সামনের দিকে পড়তে পড়তে নিজেকে সামলে নেয় এবং সঙ্গে সঙ্গে টর্চ লাইটটা জ্বেলে ফেলে, যেটা ওই সময় আপনা থেকেই তার অন্যমনস্কতায় নিভে গিয়েছিল। টর্চের আলোয় যে দৃশ্য সেই মুহূর্তে কিরিটির চোখে পড়ে সে যেমন ভয়ঙ্কর তেমনি বিভৎস। একটা নিশ্চল দেহ মাটির ওপর হুমড়ি খেয়ে পড়ে আছে। মাটিতে পড়ে থাকা ব্যক্তির গোটা পিঠটা রক্তে একেবারে ভেসে যাচ্ছে। সামনের দিকে মুষ্টিবদ্ধ হাত এগিয়ে রাখা। ঘটনার আকস্মিকতায় কিরিটি চুপ হয়ে গিয়েছিল, কিন্তু 2-5 সেকেন্ডের মধ্যেই সে নিজেকে সামলে নেয়। নিশ্চল দেহটির পাশে বসে পড়ে কিরিটি। পরীক্ষা করে বুঝতে পারে দেহে তখন তার প্রাণের কোনো সাড়াই নেই। মৃতদেহটি উল্টে দিল কিরিটি। প্রায় 40-45 বছরের একটি প্রৌঢ়, মাথায় পাগড়ি, পরিধানে সালোয়ার, গরম ভাইলার পাঞ্জাবি ও গরম সার্জের দামি কোট, পায়ে পেশোয়ারি চপ্পল, লম্বা চওড়া বলিষ্ঠ গঠন, সঙ্গে একজোড়া ভারী পাকানো গোঁফ। লোকটি যে বাঙালি নয় তা প্রথম দৃষ্টিতেও বুঝতে কষ্ট হয় না। হয় বিহারি, না হয় পাঞ্জাবি। পিঠের ওপরের গভীর ক্ষতচিহ্ন দেখে মনে হয় কোনো ধারালো অস্ত্রের সাহায্যে অতর্কিতে পিছন দিক থেকে আক্রমণ করে লোকটিকে হত্যা করা হয়েছে। ক্ষতস্থানটি পরীক্ষা করতে গিয়ে চমকে ওঠে কিরিটি। ধূসর রঙের সার্জের কোটের ওপর অস্পষ্ট কিসের একটা চিহ্ন। আরো ভালো করে পরীক্ষা করতেই বোঝা যায় সেটা আর কিছুই নয়, ছাপ পড়েছে একটি কালো পাঞ্জার। কিরিটি এতক্ষণ মৃতদেহ নিয়ে এত ব্যস্ত ছিল যে মেয়েটির কথা সে এক প্রকার ভুলেই গিয়েছিল। এমন সময় মেয়েটির কথা মনে পড়ায় সামনে পিছনে আশেপাশে তাকিয়ে কোথাও মেয়েটিকে সে আর দেখতে পেল না। হাওয়ায় যেন মিলিয়ে গেছে সে, কোথাও তার চিহ্ন পর্যন্ত নেই। কোথায় গেলেন শুনছেন? নামটাও জানে না কিরিটি, কি নামেই বা ডাকে। কিরিটি চারিদিকে অনুসন্ধানী দৃষ্টিতে তাকাতে থাকে। তার সামনেই রক্তাক্ত প্রাণহীন সেই নিশ্চল দেহ। কিরিটি মৃতের জামা কাপড় অনুসন্ধান করতে শুরু করে যদি মৃতের কোনো নিদর্শন পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজির পর মৃতের পকেট থেকে একটি চামড়ার পার্স, একটি দোফলা বড় ছুরি ও একটি কলিকাতা হতে মধুপুরের 2nd ক্লাস টিকিট ছাড়া আর কিছুই পাওয়া গেল না। পার্স খুলতে তার মধ্যে পাওয়া গেল 10 টাকার 4খানা নোট, একটা ইংরাজি সংবাদপত্রের বিজ্ঞাপনের কাটিং ও ভাঁজ করা আকাশ নীল রঙের পুরু লেটার পেপারে একখানা ছোট সংক্ষিপ্ত টাইপ করা ইংরাজি চিঠি। চিঠির বাংলা তর্জমা করলে এই দাঁড়ায়: আগামী 13ই ফেব্রুয়ারি রাত্রি 10টায় মধুপুরের সন্তোষ চৌধুরীর মাধবী ভিলার পশ্চাতে ময়দানে শিমুল গাছের নিচে দেখা করো। অত্যন্ত জরুরি। কোনো মতেই যেন ভুল না হয়, অন্যথায় অত্যন্ত বিপদের সম্ভাবনা। আগামী 13ই ফেব্রুয়ারি
রাত্রি 10টায়। ইতি কালো পাঞ্জা। আবার কালো পাঞ্জা। ভয়ঙ্কর একটা নিষ্ঠুর কালো হাত যেন বাড়িয়ে রক্ত শোষণ করে বেড়াচ্ছে। মেয়েটি একটু আগেই বলছিল এই কালো পাঞ্জারি কথা, কিন্তু এখানে দাঁড়িয়ে থেকেই বা আর লাভ কি? রাত্রি শেষ হয়ে আসছে। হতাশ ভাবে কিরিটি ফিরে চলে। সুব্রত বাইরের ঘরে একটা সোফার উপর বসে ঘরের আলোয় কি একখানা ইংরেজি নভেল পড়ছিল। পায়ের শব্দে চমকে মুখ তুলে সামনেই কিরিটিকে দেখে প্রশ্ন করে, তুই কোথায় উধাও হয়েছিলি বলতো? হ্যাঁ, আর এতক্ষণ ধরে ছিলি বা কোথায়? কিরিটি প্রশ্নের কোনো জবাব না দিয়ে ক্লান্ত দেহটা সামনের একটি সোফার উপর এলিয়ে দিয়ে পকেট থেকে সিগার কেসটা বের করল। পরম নিশ্চিন্তে একটি সিগার ধরিয়ে তাতে সুখ টান দিতে শুরু করল। সুব্রত বিরক্ত হয়ে ওঠে, কিন্তু ও জানে কিরিটি নিজে থেকে কথা না বললে কারো ক্ষমতা নেই তাকে কথা বলায়। হাতের বইখানা কোলের ওপর মুড়ে রেখে সুব্রত ব্যাকুল দৃষ্টিতে তাকিয়ে থাকে কিরিটির ভাবলেশহীন মুখের দিকে। হঠাৎ কিরিটি নিস্তব্ধতা ভঙ্গ করে। কখন তোরা ফিরে এলি? তুই আচমকা উধাও হওয়ার ঘন্টা খানেক পরেও যখন ফিরে আসিস না, তখন আর অন্ধকারে দাঁড়িয়ে থেকে কি করব? ফিরে এলাম। সুব্রত, তোরা একটা চিৎকার শুনেছিলি? চিৎকার? কই না তো। কিন্তু ও কথা কেন জিজ্ঞেস করছিস? না, কিছু না, কিন্তু এরা সব কোথায়? শ্যামাচরণ বাবু থানায় চলে গেছেন, বলে গেছেন সকালেই আসবেন। আর মিস্টার চাকলাদার আর ফেরেননি। ভালো কথা। মিসেস চৌধুরী কি দেখা করেছেন? হ্যাঁ, আমি গিয়েছিলাম। বললেন আজ তার শরীরটা খুবই অসুস্থ, কাল সকালে দেখা করবেন। চাকর বাকরদের দিয়ে আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। আচ্ছা সুব্রত, কালো পাঞ্জার নাম শুনেছিস কখনো? কালো পাঞ্জা? না, কই মনে পড়ছে না তো। ওই নামটা শোনা অব্দি অনেক ভেবেছি, আমারও কিছুই মনে পড়ছে না। এমন সময় ঘরের বাইরে হালকা পায়ের শব্দ শোনা গেল। সঙ্গে সঙ্গে ঘড়ি ঢং ঢং করে রাত্রি 3টে ঘোষণা করল। এক ভদ্রমহিলা ঘরে এলেন। মাথায় স্বল্প ঘোমটা, গায়ে একখানা দামি কমলালেবু রঙের কাশ্মীরি শাল, পায়ে ঘাসের চপ্পল। মহিলাটিকে ঘরে ঢুকতে দেখে কিরিটি ও সুব্রত দুজনেই একসঙ্গে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। মহিলা ওদের সামনের একটি সোফায় বসলেন। বসুন। আপনারাই কি কলকাতা থেকে আমার স্বামীর চিঠি পেয়ে এসেছেন? কণ্ঠস্বরের মিষ্টত্বে কিরিটি যেন মুগ্ধ। ভদ্রমহিলা নিশ্চল হয়ে সোফার ওপর বসেন, হাত দুটি আলতোভাবে কোলের ওপর ন্যস্ত। কিরিটি ভদ্রমহিলার মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল। ঘুম আসছিল না কিছুতেই। এই বারান্দায় পায়চারি করছিলাম, এমন সময় নিচে এই ঘরে আলো দেখে ভাবলাম হয়তো আপনারা এখনো জেগেই আছেন, তাই এলাম। আপনাদের বিশ্রামে কোনো ব্যাঘাত করলাম না তো? না না, বরং আপনি নিজে এসেছেন আমাদের কাছে, এটাই বড় ব্যাপার। আপনাদের পরিচয় জানতে পারি কি? আমার নাম কিরিটি রায়, এর নাম সুব্রত রায়। একটা কথা মিস্টার রায়, আমার স্বামীর সঙ্গে কি আপনাদের আগে থেকে পরিচয় ছিল? না। আমার স্বামীর যে চিঠিখানা আপনারা পেয়েছিলেন, সে চিঠিখানা একবার দেখতে পারি কি? নিশ্চয়ই। কিরিটি পকেট থেকে চিঠিখানা বের করে মহিলার দিকে এগিয়ে দেয়। মিসেস চৌধুরী চিঠিখানি নিয়ে চোখের সামনে ল্যাম্পের আলোয় খুলে ফেললেন। চিঠিটার উপরে চোখ বুলিয়ে বিস্মিত হয়ে উঠলেন তিনি। আশ্চর্য, এ চিঠি তো আমার স্বামীর হাতের লেখা নয়। সে কি? হ্যাঁ, সত্যি বলছি মিস্টার রায়, এ চিঠির হাতের লেখা আদপেই আমার স্বামীর নয়।
আপনি ঠিক জানেন মিসেস চৌধুরী যে এ আপনার স্বামীর হাতের লেখা নয়? ক্ষীণ এক টুকরো হাসি মিসেস চৌধুরীর মুখে দেখা দিয়েই মিলিয়ে যায়। না, এ আমার স্বামীর হাতের লেখা নয়। আমি এতগুলো বছর তার সঙ্গে কাটিয়েছি, আমি চিনব না তার লেখা? আচ্ছা, এই হাতের লেখা কি আপনি চেনেন? হ্যাঁ, এ হাতের লেখা আমার পরিচিত বটে, তবে এখন কিছুতেই যেন মনে করতে পারছি না। মিসেস চৌধুরীকে হঠাৎ যেন কেমন চিন্তিত মনে হয় কিরিটির। অতঃপর কিছুক্ষণ তিনজনেই চুপচাপ বসে থাকে, কারো মুখে কোনো কথা নেই। রাত্রি প্রায় শেষ হয়ে আসছে। মিসেস চৌধুরীর মাথার ঘোমটা খসে পড়েছে। কিছুক্ষণ পর আবার তিনি কথা বললেন। না মিস্টার রায়, কিছুতেই মনে আসছে না। হয়তো আমার ছেলে নির্মল এলে বলতে পারবে। ইদানিং আমার সব কথা ভালো করে মনেও থাকে না। মিসেস চৌধুরী, কাল রাত্রের দুর্ঘটনাটি যদিও শ্যামাবাবুর মুখে আমরা সবই শুনেছি, তো আপনার যদি আপত্তি না হয় আপনার জবানিতে ঘটনাটি আবার আমি শুনতে চাই। না, আপত্তি কি? আমার স্বামী চিরদিনই একটু গম্ভীর প্রকৃতির লোক ছিলেন। প্রথম বয়সে বিয়ের পর তার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ খুবই কম হতো। নির্মল, আমার ছেলের বয়স তখন 3 কি 4 বছর। সেই সময় হঠাৎ আমার স্বামী কলকাতায় ব্যবসা শুরু করেন, সামান্য লোহা লক্করের, এবং বলতে গেলে সেই আমারও স্বামীর ঘর করা শুরু। অত্যন্ত হিসেবি ও বুদ্ধিমান লোক ছিলেন তিনি। তবে একটা কথা আমার বরাবরই মনে হয়েছে, আমার স্বামীর জীবনে এমন কিছু ঘটনা আছে যা তিনি আমার কাছেও যেন গোপন করবার চেষ্টা করতেন। এবং আরও একটা কথা আমার প্রায়ই মনে হতো, তিনি সংসারের মধ্যে থেকেও যেন সংসারী নন। ঘরের স্নেহ, মমতা, বন্ধন যেন কোনোদিনই তাকে বাঁধতে পারেনি। অথচ কি স্নেহ মমতাই যে ছিল তার মনে, তা ভাবলেও অবাক লাগে। আপনার স্বামীর চরিত্রের এই অসঙ্গতির কারণটা কি কোনোদিন আপনি জানবার চেষ্টা করেননি? না, কারণ জানতাম তিনি সেটা পছন্দ করেন না। কখনো আপনার কানেও কিছু আসেনি বা চোখেও কিছু পড়েনি? না। আচ্ছা মিসেস চৌধুরী, আপনার কি ইচ্ছা এই ঘটনার তদন্তের ভার আমরা হাতে নিই নাকি? কিরিটির বাকি কথা শেষ হলো না। মিসেস চৌধুরী তাকে থামিয়ে দিলেন। মিস্টার রায়, আপনি যে চিঠির উপরে নির্ভর করে এখানে এসেছেন সেটা সত্যি হোক আর মিথ্যেই হোক, আমার তাতে বিশেষ কিছু এসে যায় না। আমার স্বামী কোনো আততায়ীর হাতে নিষ্ঠুরভাবে নিহত হয়েছেন, সেটাই বর্তমানে সবচাইতে বড় কথা। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনাদের যদি সত্যি কোনো শক্তি থাকে তাহলে এই দুর্ঘটনার একটা কিনারা করে দিয়ে যান। আমার মৃত স্বামী আর বেঁচে উঠবেন না জানি, তবে তার হত্যাকারীকে এবং এই নিষ্ঠুর হত্যার কারণটাও অন্তত যদি জানতে পারি, তাহলে হয়তো কিছুটা সান্ত্বনা পাবো মনে। বেশ, তবে তাই হবে। কিন্তু আপনাকেও একটি কথা আমাকে দিতে হবে। আমার সব প্রশ্নের অকপট জবাব আপনি আমাকে দেবেন। বেশ, আমি যতটুকু জানি কিছুই গোপন করব না। এমন সময় বারান্দায় কার পায়ের শব্দ পাওয়া গেল এবং পরক্ষণেই একটি ছেলে ঘরের মধ্যে এসে ঢুকল। কিরিটি ও সুব্রত দুজনেই চমকে সামনের দরজার দিকে চোখ তুলে তাকায়। মিসেস চৌধুরী ততক্ষণে উঠে দাঁড়িয়েছেন। কে? নির্মল? মা, মা! ছেলেটি এগিয়ে এসে তাড়াতাড়ি তার মাকে 2 হাতে জড়িয়ে ধরে। কয়েক মুহূর্ত এভাবেই কেটে যায়। ছেলে ও মা পাশাপাশি সোফাটায় বসেন। কিরিটি নির্মল চৌধুরীকে পর্যবেক্ষণ করছিল। সাধারণত বাঙালির মধ্যে এমন গড়ন বড় একটা চোখে পড়ে না। প্রায় 6 ফুট উচ্চতা, উজ্জ্বল শ্যাম বর্ণ, মাথায় ঘন বিন্যস্ত কোঁকড়া চুল পরিপাটি করে ব্যাকব্রাশ করা, পরিধানে দামি সার্জের গরম স্যুট, তবে কোটের বোতাম খোলা। চোখের দৃষ্টিতে চিন্তার
স্পষ্ট চিহ্ন। দু হাতের মুঠোর মধ্যে মার বাঁ হাতখানি আলগাভাবে ধরে আছে। ডান হাতের অনামিকায় একটি হীরার আংটি ঝিলমিল করে আলোয়। কলকাতার বাইরে রানাঘাটে একটা বিশেষ কাজে গিয়েছিলাম। ফিরে এসে অফিসে সুনির্বলবাবুর তারটা পেলাম। আপনি তাহলে এখানকার টেলিগ্রাফ পেয়েই আসছেন মিস্টার চৌধুরী? নির্মল চৌধুরী কিরিটির আচমকা প্রশ্নে কতকটা যেন চমকে উঠে একটু থতমত খেয়ে প্রশ্নকারীর মুখের দিকে তাকালো এবং পরক্ষণেই আবার যেন নিজেকে সামলে নিল। হ্যাঁ, টেলিগ্রাম পেয়েই আসছি। কিন্তু আপনার তো... সংক্ষেপে দু চার কথায় কিরিটি তার পরিচয় ও এখানে আসার কারণ জানালো। আপনার গতকাল বোম্বেতে যাওয়ার কথা ছিল না মিস্টার চৌধুরী? হ্যাঁ, কিন্তু কতগুলো আর্জেন্ট ব্যাপারে কলকাতার অফিসে আটকা পড়ায় কয়েকদিনের জন্য বোম্বে যাওয়াটা পোস্টপোন করেছিলাম। গতকাল আপনি ঠিক কোন সময়ে শ্যামাবাবুর তারটা পান? রানাঘাট থেকে ফিরে এসে নিশ্চয়ই? হ্যাঁ, মানে কাল রানাঘাট থেকে ফিরেই বেলা প্রায় 10:30 নাগাদ হবে। ও, তা কি লিখেছিলেন তিনি তারে? লিখেছিলেন, ফাদার এক্সপায়ার্ড, কাম শার্প। সেই তারটা কি আপনার সঙ্গেই আছে মিস্টার চৌধুরী? হ্যাঁ, এই যে দেখুন না। নির্মল চৌধুরী পকেট থেকে তারটা বের করে কিরিটির দিকে এগিয়ে দেয়। নির্মল চৌধুরীর হাত থেকে তারটা নিয়ে তারটার উপর চোখ বুলিয়ে নেয় কিরিটি। বেলা 9:30 কলকাতায় তার পৌঁছেছে দেখছি। আপনি পেয়েছেন 10টা নাগাদ হবে, আর্জেন্ট তার। আচ্ছা, আপনি উত্তরের তার করেছিলেন কখন? তখনই, তার পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রায়। আচ্ছা মিস্টার চৌধুরী, আপনি জানেন না বোধহয় আপনার বাবার মৃত্যুটা ঠিক স্বাভাবিক, মানে ন্যাচারাল নয়। মানে হি হ্যাজ বিন ব্রুটালি মার্ডার্ড। হোয়াট ডু ইউ মিন বাই ব্রুটালি মার্ডার্ড? কি বলছেন আপনি মিস্টার রায়? মিসেস চৌধুরী ছেলের দিকে তাকালেন। তখন তার মুখে কোনো কথা নেই, কেবল দু চোখের কোল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। কিরিটি এবার সংক্ষেপে যতটুকু জানত বলল সবই। মিসেস চৌধুরী ছেলের মুখের দিকে তাকিয়েই থাকেন। নির্মল চৌধুরী সব শুনে স্তম্ভিত হয়ে গেছেন। নির্মল, ভেবে আর কি লাভ হবে বাবা? এখন যাতে করে এই নিষ্ঠুর ব্যাপারটার একটা কিনারা করা যেতে পারে, ওদের সঙ্গে আলোচনা করে তারই একটা উপায় দেখো। কিন্তু কিন্তু মা, এই এই লোকগুলো, তাদের কাউকে তুমি চিনতে পারলে না? মিসেস চৌধুরী ছেলের দিকে তাকিয়ে নীরবে শুধু মাথা নাড়লেন। এতক্ষণে কিরিটি আবার যেন কথা বলবার সুযোগ পায়। আচ্ছা নির্মল বাবু, আপনার বাবার কোনো শত্রু ছিল কি? শত্রু? না, তেমন কিছু ছিল বলে তো আমি কখনো শুনিনি। মা, তুমি কিছু জানো? না। আচ্ছা নির্মল বাবু, ইদানিং ব্যবসা সংক্রান্ত যা কিছু আপনি দেখাশোনা করেন শুনছি, তো দেখুন তো এই চিঠির হাতের লেখাটা আপনি চেনেন কিনা? এই চিঠিটা পেয়েই এখানে এসেছি আমরা। চিঠিটার উপর চোখ বুলিয়ে নির্মল চৌধুরী মাথা নাড়ে। না, এ দেখছি বাবার হাতের সই, কিন্তু এ তো বাবার হাতের লেখা নয়। আই এম শিওর। আচ্ছা নির্মল বাবু, এই হাতের লেখা কি আপনার পরিচিত কারোর? না, এ ধরনের হস্তাক্ষর আমার কোনো পরিচিতের বলেও কই মনে পড়ছে না। আই ক্যান ডিস্টিংক্টলি রিমেম্বার দ্যাট। না 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 না, মনে পড়ছে না। নির্মল বাবু, এই আকস্মিক দুর্ঘটনায় আপনার মা অত্যন্ত মুষড়ে পড়েছেন। আপনি তাড়াতাড়ি এসে পড়েছেন, ভালোই হলো। এবারে আপনি মাকে নিয়ে উপরে যান, সকালে আবার দেখা হবে, কথাবার্তা হবে। নির্মল চৌধুরী তার মাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যান। সুব্রত এতক্ষণে কথা বলে। ব্যাপারটা তো যেন আগাগোড়ায় একটা মস্ত বড় প্রহেলিকা বলে মনে হচ্ছে কিরিটি। প্রহেলিকাই বটে। অনেকগুলো রহস্যময় ঘটনা একসঙ্গে যেন জট পাকিয়ে উঠেছে।
সন্তোষ চৌধুরীর মৃত্যুর পিছনে আছে অনেক পুরনো একটা অধ্যায়, যা অনেক দিন স্মৃতির অন্ধকারে চাপা পড়েছিল। এই রহস্যের সঙ্গে অন্য কোনো রহস্যের সন্ধান পেলি নাকি? সব ধোঁয়ার মতো অস্পষ্ট, তবে এইটুকু বর্তমানে বলতে পারি, সন্তোষ চৌধুরীর মৃত্যুটা টাকার জন্য হয়নি। হ্যাঁ রে, মানুষের চোখের দৃষ্টি কথা বলে জানিস? মানে কি বলছিস? মানে বুঝতে পারছিস না? যাকে কবির কথায় বলে আঁখির ভাষা। সে কথা থাক, নির্মল চৌধুরী লোকটাকে তোর কেমন মনে হলো সেটা বল। সুব্রত জবাবে কি যেন বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ তাকে থামিয়ে দেয় কিরিটি। বলে, চুপ, হিয়ার হি কামস এগেইন। নির্মল বাবু বোধহয় এদিকেই আসছেন। টের পায়নি সুব্রত, কারণ কিরিটির সঙ্গে সে কথায় ডুবেছিল। কিন্তু কিরিটির ধারণায় ঠিক। এক প্রকার নিঃশব্দে নির্মল চৌধুরী এলেন আবার। বেশ পরিবর্তন হয়েছে ইতিমধ্যে। গায়ে রাতের পোশাক, পায়ে জাপানি ঘাসের চটি। মিস্টার রায়, আপনাকে কয়েকটা কথা বলতে এলাম, যে কথাগুলো মার সামনে তখন বলতে পারিনি। বসুন নির্মল বাবু, দাঁড়িয়ে রইলেন কেন? হ্যাঁ, বসছি। চা আনতে বলে এলাম, আপনারা নিশ্চয়ই চা খাবেন। সুসংবাদ, কিন্তু কি যেন বলছিলেন? কথাটা তেমন কিছু বিশেষ নয়, তবে মনে হলো ইউ শুড নো ইট। গত 4-5 মাস থেকে লক্ষ্য করছিলাম যে বাবা যেন ইদানিং অত্যন্ত রেস্টলেস হয়ে পড়েছেন। বিশেষ যেন চিন্তিত মনে হতো। সামান্য শব্দে চমকে উঠতেন, সামান্য গোলমালে বিরক্তি বোধ করতেন। একজন চাকর ট্রেতে করে ওই সময় 3 কাপ ধুমায়িত চা নিয়ে ঘরে এসে চায়ের কাপগুলো নামিয়ে রেখে চলে গেল। আপনার কথাটা ঠিক আমি বুঝতে পারলাম না মিস্টার চৌধুরী। আপনি কি বলতে চান? মিস্টার সন্তোষ চৌধুরী ইদানিং কিছুদিন ধরে নার্ভাস ট্রেনে ভুগছিলেন? না, ঠিক তা নয়। অত শান্ত প্রকৃতির লোক আমার চোখে খুব কমই পড়েছে। আর যাই হোক, বাবা নার্ভাস ট্রেনে ভুগবেন এটা আমার স্বপ্নেরও অতীত। আমি বলছিলাম, তিনি যেন ইদানিং কোনো ব্যাপারে বেশ একটু বিরক্ত হয়ে পড়েছিলেন, এবং অত্যন্ত চাপা প্রকৃতির লোক বলেই সেই বিরক্তিটাই প্রকাশ পেত। এ ব্যাপারে আপনি কোনো কিছু অনুমান করেন? মানে কোনো রকম ব্যবসা সংক্রান্ত ব্যাপার বলে আপনার মনে হয় কি? না, তবে আমার যতদূর মনে হয় নিজস্ব কোনো গোপনীয় ব্যাপার হয়তো বা হবে। তবে ব্যাপারটা সম্পূর্ণ আমার একটা অনুমান মাত্র, মানে ইটস গেস। আচ্ছা মিস্টার চৌধুরী, আপনার বাবার ব্যক্তিগত জীবন সম্পর্কে এমন কোনো কথা জানেন যার আভাস মাত্র হয়তো কাউকে তিনি কোনোদিন কিছু দেননি? না তো, কিন্তু হঠাৎই কথা কেন জিজ্ঞাসা করছেন? না, এমনি। আচ্ছা, আরেকটা কথা, আমি আপনার বাবার মৃত্যু সম্পর্কে যে তদন্তভার হাতে নিয়েছি, এতে আপনার সম্পূর্ণ মত আছে তো? সার্টেনলি অল কোঅপারেশন পাবেন আপনি আমার কাছ থেকে, কারণ সত্যিই আমি এই ব্যাপারটা একটা মীমাংসা চাই। আর পারিশ্রমিক নিয়ে প্লিজ ভাববেন না। কথা শেষ হওয়ার আগেই বাইরে জুতোর মচ মচ শব্দ পাওয়া গেল। ওই সময় কিরিটি দরজার দিকে না তাকিয়েই কথা বলল, মিস্টার হংসরাজ আসছেন। সত্যি মিস্টার হংসরাজ ঘরে এলেন। গুড মর্নিং এভরিবডি। হঠাৎ নির্মল চৌধুরীর দিকে নজর পড়তেই তিনি তার দিকে এগিয়ে যান। আই মিন, হু আর ইউ? আমিও আপনাকে সেই প্রশ্নটাই পাল্টা করছি। হু আর ইউ? প্লিজ, আই সি ইউ ডোন্ট নো মি। মাই নেম ইজ হানসরাজ চাকলাদার ফ্রম দ্য স্পেশাল পুলিশ ব্রাঞ্চ অফ বিহার। তা আপনি এখানে কেন? হোয়াট? আমি এখানে কেন? হু আর ইউ টু আস্ক মি দ্যাট কোয়েশ্চেন? কারণ আমি এ বাড়ির বর্তমান মালিক। মানে মালিক তো অলরেডি ডেড। এতক্ষণ কিরিটি ও সুব্রত দুজনের কথোপকথন উপভোগ করছিল,
এবার কিরিটি জবাব দিল। মিস্টার চাকলাদার, ওর নাম নির্মল চৌধুরী। উনি নিহত মিস্টার চৌধুরীর একমাত্র পুত্র। কাল রাত্রে এখানে এসে পৌঁছেছেন। ও, আই সি। আই এম ভেরি সরি মিস্টার চৌধুরী। আমি বিশেষভাবে দুঃখিত। বুঝতেই পারছেন স্পেশাল ব্রাঞ্চের লোক আমরা, সেই জন্যই চট করে আমাদের মনে সন্দেহটাই আগে এসে দেখা দেয়। যাকে আপনি এসে পড়েছেন, ভালোই হলো। আপনার বাবার হত্যা রহস্য প্রায় সলভ করে এনেছি। 12 আনাই বলতে গেলে। বাকি যেটা, তাও আমি আশা করছি 2-4 দিনের মধ্যেই শেষ করে ফেলবো। 12 আনায় সলভ করে ফেলেছেন এর মধ্যে? ব্যাপারটা কি মিস্টার চাকালদার? নো, নট চাকালদার, বাট চাকলাদার প্লিজ। সরি, কিন্তু বললেন না তো কি সলভ করেছেন 12 আনা? মিস্টার চৌধুরীকে কোনো গ্যাং বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন করেন। তারপর একটা গর্ত খুঁড়ে একেবারে মৃতদেহটাই অন্যের দৃষ্টি থেকে লুকিয়ে ফেলতে চেয়েছিল হয়তো, কিন্তু শেষ পর্যন্ত কোনো কারণে সেটা নিশ্চয়ই হয়ে ওঠেনি। এখন কথা হচ্ছে, খুনি কে হতে পারে? হি মাস্ট বি সামওয়ান যার এ ব্যাপারে ইন্টারেস্ট থাকা সম্ভব। আচ্ছা, তারপর? খুনিকে ধরতে পারলে তাকে ফাঁসিতে লটকাতে দেরি হবে না, কারণ মিসেস চৌধুরী নিশ্চয়ই তাকে শনাক্ত করতে পারবেন। তারপর? এতক্ষণে যেন চাকলাদারের হঠাৎ খেয়াল হয় সুব্রতর এই পরপর তারপর শব্দগুলো কতকটা ঠাট্টার সুরেই তাকে বলা হচ্ছে। চাকলাদার ভীষণ খাপ্পা হয়ে ওঠেন। হোয়াট ডু ইউ মিন? আপনি ভেবেছেন কি সুব্রত বাবু, আমি কি আপনার ঠাট্টার পাত্র? ঠাট্টা করছেন নাকি আমার সঙ্গে? ভেরি সরি, ঠাট্টা? কে বলল আপনাকে সে কথা? ব্যাপারটা একটু বিসদৃশ হয়ে যায় দেখে কিরিটি এখন কথা বলে। শুনুন মিস্টার চাকলাদার, আপনার তদন্ত কতদূর এগোলো জানতে পারলে আমাদেরই সুবিধে হয়, কেননা আমরা সবাই চাই খুনি ধরা পড়ুক। ও হ্যাঁ, নিশ্চয়ই। আপনার মতামতটা জানা গেল, এবারে আমার যা মনে হয় সেটাই বলি। 1 নম্বর, মুখোশধারী একাধিক আততায়ীর মিস্টার ও মিসেস চৌধুরীর শোবার ঘরে আসে এবং মিস্টার চৌধুরী ও আততায়ীদের মধ্যে কথোপকথন হয়। 2 নম্বর, যে ছুরিটার সাহায্যে মিস্টার চৌধুরীকে খুন করা হয়েছে, দ্যাট ওয়াজ এ প্রেজেন্টেশন অফ মিস্টার নির্মল চৌধুরী টু হিজ মাদার। 3 নম্বর, মিস্টার চৌধুরী ও আততায়ীর সঙ্গে যে কথাবার্তা হয়েছিল সে রাত্রে, তার মধ্যে আমরা কতগুলো চিঠিপত্রের কথা জানতে পারি। 4 নম্বর, মৃতদেহকে যেখানে পাওয়া যায় সে জায়গাটা সদ্য খনন করা। 5 নম্বর, মিস্টার চৌধুরীর লিখিত চিঠিখানা আমার কাছে আছে। এসব পয়েন্টগুলো থেকে আমরা কি পেতে পারি? আরে ওইগুলো তো মাইনর পয়েন্টস, কোনো গুরুত্বই ওইগুলোর মধ্যে নেই। আপনি যদি ভেবে থাকেন ওইসব আবোল তাবোল সূত্র ধরে এই হত্যাকাণ্ডের কিনারা করবেন, তাহলে মস্ত বড় ভুল করছেন। তা হবে। আচ্ছা, ওই মৃতদেহের উপরে যে কালো পাঞ্জার ছাপটা, ওটারও বোধহয় কোনো গুরুত্ব নেই, তাই না? আপনি দেখছি সত্যি ছেলে মানুষ একেবারে। বুঝলেন মিস্টার রায়, ইনভেস্টিগেশন ব্যাপারটা যদি এত ইজি হতো, তাহলে সরকার বাহাদুর এতগুলো টাকা খরচ করে প্রতি বছর এতগুলো লোককে ডাল ভাত দিত না। তা তো বটেই, সত্যি বলেছেন। ডাল ভাতের জোগাড় করাটাও একটা ভাগ্যের কথা বই কি মিস্টার চাকলাদার? ও কি আর সকলের বড়াতে জোটে? সুব্রত আগাগোড়া ওদের দুজনের কথাবার্তাগুলো মোটেই বরদাস্ত করতে পারছিল না, কিন্তু কিরিটির মুখের দিকে তাকিয়ে প্রতিবাদ করবারও সাহস পায় না। একটু পরে শ্যামাচরণবাবুও এসে হাজির হলেন। নির্মল চৌধুরীও যেন চুপচাপ হয়ে গিয়েছে, বিশেষ কোনো কথাবার্তা বলতে চায় না। বহুক্ষণ ধরে এরপর শ্যামাচরণ, হংসরাজ ও সুব্রতর মধ্যে সন্তোষ চৌধুরীর হত্যা সম্পর্কে আলোচনা চলল। কিরিটি প্রায় চুপচাপ বসে বসে চোখ বুজে সিগার টানছিল, আর মাঝে মাঝে শুধু আলোচনার মধ্যে 2-1 বার হাঁ হুঁ করছিল, এই যা।
একসময় ওদের আলোচনার মধ্যেই সে ঘর থেকে বের হয়ে গেল। বাইরে সিঁড়ির ঠিক দক্ষিণ পাশে একটা কাঠের র্যাকে একটা সার্জের লং কোট ঝুলছে। হঠাৎ কিরিটির নজরটা যেন তীক্ষ্ণ হয়ে ওঠে। লং কোটটায় খানিকটা কাদা শুকিয়ে আছে দুহাতের কাছে। কিরিটি এগিয়ে এসে লং কোটটা পরীক্ষা করে দেখতে লাগলো। ঝুলে প্রায় 4.5 ফুট তো হবেই। যেই এই লং কোটটা ব্যবহার করে লম্বায় তার 6 ফুটের কাছাকাছি হওয়াই স্বাভাবিক। কিরিটি সেই লং কোটটা পরীক্ষা করছে, এমন সময় নিঃশব্দ পায়ে কখন যে নির্মল চৌধুরী তার পাশে এসে দাঁড়িয়েছে সে তার টেরই পায়নি। আচমকা নির্মল চৌধুরীর প্রশ্নেও ফিরে তাকায়। কি দেখছেন অমন করে? কোটটা নাকি? হ্যাঁ, এই লং কোটটা কার বলতে পারেন? হ্যাঁ, আমারই। কিন্তু এই কোটটা এখানে এলো কি করে? এটা তো আমার ওপরের ঘরে ছিল। কিছুদিন আগে এখানে একবার এসেছিলাম, হয়তো ভুলে ফেলে গিয়েছিলাম সেই সময়। আপনার বাবা বেটিখাটু মানুষ ছিলেন, তিনি নিশ্চয়ই ব্যবহার করেননি। না 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 না, বাবা এ কোট পরলে তার পায়ের গোড়ালি পর্যন্ত পৌঁছবে। এমন সময় স্থানীয় থানার হেড কনস্টেবল এক প্রকার হন্তদন্ত হয়ে পাশের ঘরে ঢোকে। কিরিটিও সেখানে যায়। শ্যামাবাবু, মাঠের মধ্যে একটা লাশ পাওয়া গিয়েছে। লাশ পাওয়া গেছে? বলো কি দেওকি নন্দন? জি, একজন দেহাতি লাশটা পড়ে থাকতে দেখে মাঠের মধ্যে আমাকে এসে খবর দেয়। আমি এইমাত্র সেখান থেকে আসছি। 2 সেপাই লাশ পাহারা দিচ্ছে, আপনাকে এক্ষুনি একবার যেতে হবে। লোকটার কোনো পরিচয় জানা গিয়েছে? কে বা কি নাম? আগে পরদেশি, সাজ পোশাক দেখে তো মনে হয় কোনো পাঞ্জাবি। চলুন মিস্টার হংসরাজ, যাবেন নাকি লাশটা দেখতে? হ্যাঁ, চলুন। শ্যামাবাবু, হংসরাজ ও দেওকিনন্দন ঘর থেকে বেরিয়ে এলো। সুব্রত উঠছিল। চোখের ইশারায় কিরিটি তাকে নিষেধ করল। সুব্রত আবার যথাস্থানে বসে পড়ে। ব্যাপার কি? কাল রাত্রেই ও লাশ আমি দেখেছি। কিন্তু কই, তুই তো আমাকে কিছু বলিসনি। কাল রাত্রির কোনো কথাই তো এখনো তোকে বলিনি। কেবল এসে তোকে জিজ্ঞাসা করেছিলাম একটা চিৎকার তুই শুনেছিস কিনা। তুই তো না বললি। এবার শোন, যে লাশটার কথাই মাত্র ওরা বলে গেল তার জামার উপরেও পাঞ্জার ছাপ দেখেছি। আমার যতদূর মনে হয় এও সেই কালো পাঞ্জারি কীর্তি। কিন্তু কে এই কালো পাঞ্জা? তা তো জানি না ভাই, তবে এটুকু আপাতত বুঝতে পারছি, ওই অদৃশ্য কালো পাঞ্জার বিরুদ্ধেই আমাদের এবারকার অভিযান। সন্তোষ চৌধুরী এবং অন্য এক ব্যক্তি যে গতকাল নিহত হয়েছে, তাদের হত্যা করবার পরিকল্পনা অনেক দিন হতেই চলছিল। হঠাৎ তাদের খুন করা হয়নি, একটা গভীর রহস্য রয়েছে। সেই রহস্য উদ্ঘাটন করতে হলে আমাদের বহুদিন আগে পিছিয়ে যেতে হবে। তোরা যা মনে করেছিলি কাল রাত্রে হঠাৎ অন্ধকারের মধ্যে বুঝি পথ হারিয়ে গিয়েছিলাম, কিন্তু আসলে তা নয়। এক পরদেশী রাজকন্যার সঙ্গে দেখা হয়ে গেছিল কাল। হ্যাঁ, রাজকন্যা? তাই বলবো তোকে, এবং যদিও এখনো পর্যন্ত বুঝতে পারিনি কেন তিনি আমাকে সব বললেন, তবে অতীতের এক বিচিত্র রহস্যপূর্ণ কাহিনী তিনি কাল আমায় বলেছেন, এবং তার সঙ্গে এই খুন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বলেই আমার স্থির বিশ্বাস। কিন্তু তারও আগে একটা লং কোট আচমকা এসে ঘটনার মধ্যে মাথা তুলে দাঁড়িয়েছে। লং কোট? কি যে বলছিস তুই, আমি কিচ্ছু বুঝতে পারছি না। হ্যাঁ, লং কোট। নিজের সিঁড়ির সামনে যে হলঘরটার মতো জায়গা, সেখানে একটা টুপি, লাঠি ইত্যাদি রাখবার স্ট্যান্ড আছে। আজ সকালে সেখানে একটা গরম লং কোট ঝুলে আছে দেখে এবং লং কোটটার দিকে চেয়ে দেখতে দেখতে কেন জানি না হঠাৎ আমার মনে হলো কোটের ঝুলটা একটু বেশি। তাছাড়া কোটটার 2 হাতায় মনে হলো যেন কাদা শুকিয়ে আছে। যাকে কোটটা দেখছি এমন সময় নির্মলবাবু সেখানে হাজির হয়েছেন।
তিনি বললেন কোটটা নাকি তাঁরই। গতবারে এখানে এসে ভুলে ফেলে গেছেন। তারপর আর কিছু পেলি? এখানে দাঁড়িয়ে আর আলাপ আলোচনা নয়, চল আমাদের ঘরে গিয়ে বসা যাক। দুজনে এসে তাদের নির্দিষ্ট ঘরে ঢোকে। কিরিটি একটা আরাম কেদারায় বেশ আরাম করে গাটা এলিয়ে দিল। সন্তোষ চৌধুরীর হত্যার ব্যাপারটা বেশ জটিল আর গোলমেলে। তুই অতীতের ঘটনা বলে একটু আগে যা বলছিলিস সেটা কি? গত রাত্রে কিরিটি মাঠের মধ্যে সেই অচেনা মহিলার সঙ্গে দেখা হওয়া ও তার সঙ্গে তার যেসব কথাবার্তা হয়েছিল সব কিছুই সংক্ষেপে সুব্রতকে বলে। আমার মনে হয় কালকের ওই মহিলাটির সঙ্গে আমাদের মৃত সন্তোষ চৌধুরীর কোনো একটা যোগসূত্র নিশ্চয় ছিল। তো সেই ভদ্রমহিলাটিকে আর খুঁজেই পেলি না? না, যেন আচমকা রাত্রির অন্ধকারে মিলিয়ে গেল। অথচ সে বলেছিল যে আমার পরিচয় বেশ ভালোভাবেই জানে। তোর কি মনে হয় যে তুই কখনো ওই ভদ্রমহিলাকে আগে দেখেছিস? না, বিশেষ করে কাউকে জীবনে একবার দেখলে সহজে আমি ভুলি না। আর একটা কথা, এই মিসেস চৌধুরীকে না আমার যেন কেমন কেমন মনে হচ্ছে। তিনি মানে যেন কোনো একটা ব্যাপার আমাদের কাছে ইচ্ছে করে লুকিয়ে যাচ্ছেন। দেখ না, এতগুলো লোক তাকে এভাবে বেঁধে রেখে গেল, অথচ তিনি আততায়ীদের মধ্যে কাউকেই চিনতে পারলেন না। ব্যাপারটা কি বিশ্বাসযোগ্য? হ্যাঁ, তোর অনুমান নেহাত একেবারে মিথ্যে নয়। যতদূর আমার মনে হচ্ছে ওই রকম একটা কিছু যে ঘটবে তিনি আগে যেন সেটা ধরতে পেরেছিলেন, এবং শুধু তাই নয়, তার স্বামীর মৃত্যুতেও তিনি যে খুব বেশি কিছু আঘাত পেয়েছিলেন তাও যেন আমার মনে হচ্ছে না। আমি এই কথাটাই তোকে বলবো ভাবছিলাম। তারপর মৃত সন্তোষ চৌধুরীর একমাত্র ছেলে আমাদের নির্মলবাবু, তিনিও যে তার পিতার আকস্মিক মৃত্যুর ব্যাপারে খুব বেশি মানে আঘাত পেয়েছেন বলে তো আমার মনে হয় না। না, এখানে আমি কিন্তু তোর সঙ্গে একমত হতে পারছি না সুব্রত। কেন? বললাম যা আমার মনে হয়েছে। হ্যাঁ, বেশ বেশ। আরও একটা কথা, আমার যেন মনে হচ্ছে মা আর ছেলের মধ্যে কোথায় যেন কিসের একটা আন্ডারস্ট্যান্ডিং মানে মানে বোঝাপড়া আছে। না, আমাদের বাঙালি ঘরের মধ্যে এ ধরনের ষড়যন্ত্র শুধু অসম্ভবই নয়, অস্বাভাবিক। মা ও ছেলে ষড়যন্ত্র করে বাপকে খুন করবে, এ হতেই পারে না সুব্রত। এ তোমার ইউরোপিয়ান সমাজ নয়। কিন্তু আপাতত আমাদের এসব আলোচনা মুলতবি রেখে চল একবার নিজের বাগানটা ভালো করে দিনের আলোয় ঘুরে দেখে আসা যাক। দুজনে নিচের বাগানে চলে আসে। সত্যি মিস্টার চৌধুরীর রুচির প্রশংসা না করে পারা যায় না। দেশি বিলাতি হরেক প্রকার চমৎকার সব ফুলে বাগান ভরা। ওরা ঘুরতে ঘুরতে ঠিক সন্তোষ চৌধুরীর ঘরের নিচে এসে দাঁড়ালো। মাটি কুপিয়ে সেখানে বাঁধাকপির গাছ লাগানো হয়েছিল। মাটি নরম। হঠাৎ একটা কপির চারার নিচে এক পাটি প্রায় নতুন নিউ কাট জুতো কিরিটির নজরে পড়ে। এক পাটি জুতো দেখছি, কিন্তু অন্য পাটিটা কোথায়? কিরিটি চারিদিকে অনুসন্ধানী দৃষ্টিতে তাকাতে থাকে, কিন্তু অনেকক্ষণ ধরে অনুসন্ধান করেও বাগানের আশেপাশে কোথাও দ্বিতীয় পাটি জুতোর সন্ধান মেলে না। কিছু দূরে একজন বয়স্ক উড়িয়া মালি কতগুলো ফলের গাছের গোড়া নিড়েন দিচ্ছিল। ওরা এসে তার সামনে দাঁড়ায়। তুমি মালি? হ্যাঁ। তোমার নাম কি, আর এখানে কতদিন হলো কাজ করছো? মোর নাম গোবিন্দ আছে, 5 বছর মুই এখানে আছি। দেখ, কাল রাত্রে আমার একজোড়া জুতো হারিয়ে গেছে। একটা পাটি এই বাগানের মধ্যে খুঁজে পেলাম, কিন্তু অন্যটা পেলাম না খুঁজে। দেখেছো তুমি এমন একটি পাটি জুতো এই বাগানের মধ্যে কোথাও? না বাবুজি, বাগানের মধ্যেই তো সবসময় মুই থাকি, কই অমন জুতোই দেখিনি। একটু খোঁজ করে দেখো তো পাও কিনা। আচ্ছা। দুজনেই বাগান থেকে ওই এক পাটি জুতো নিয়ে বেরিয়ে আসে। ওই দিন সন্ধ্যার দিকে কিরিটি একা একা মাঠের দিকে বেড়াতে বেরিয়েছে। ধূসর আবছা চারিদিক।
কাল রাত্রের সেই গাছতলাটাই কিরিটির লক্ষ্য। চলতে চলতে সে অন্যমনস্কভাবে কাল রাতের সেই মেয়েটির কথাই ভাবছিল। নমস্কার। আচমকাই ডাকে কিরিটি ফিরে দাঁড়ায়। তার সামনে দাঁড়িয়ে একটি দীর্ঘাকৃতি পুরুষ, পরিধানে ফ্ল্যানেলের ট্রাউজার ও হাফ হাতা ফ্ল্যানেলের কোট। চেহারার দিকে চাইলে মনে হয় যেন অত্যন্ত পরিচিত, আগেও এনাকে যেন কোথায় সে দেখেছে। নমস্কার, আপনাকে? আপনি আমাকে চেনেন না কিরিটি বাবু? আমার নাম অনিল কুমার চট্টোপাধ্যায়। কিছুদিন হলো এখানে হাওয়া বদলাতে এসেছি আর কি। ও আচ্ছা আচ্ছা। মাধবী ভিলার মিস্টার চৌধুরীর হত্যার তদন্তে আপনিও সুব্রতবাবু এসেছেন শুনলাম। আমরা ঠিক ওই পাশের বাড়িটাতেই থাকি। এতক্ষণে মনে পড়ল কিরিটির, এখানে আসবার দিন বাগানবাড়ির গেটের সামনে যে যুবকটিকে গাড়ি থেকে একবার মাত্র দেখেছিল, এ সেই যুবক। কিন্তু আমি যে কিরিটি রায় তা বুঝলেন কেমন করে? কতকটা আন্দাজে বলতে পারেন অবশ্যই। তাছাড়া আপনাদের মতো স্বনামধন্য লোকেদের চিনে নিতে কষ্ট হবে কেন? অনেকদিন থেকে আপনার সঙ্গে আমার আলাপ করবার ইচ্ছা ছিল, তাই হঠাৎ দূর থেকে আপনাকে দেখতে পেয়ে চলে এলাম। এবারে ভিলার দিকে ফিরবেন তো? চলুন না, চলুন গল্প করতে করতে ফেরা যাক। আর যদি আপত্তি না থাকে তাহলে আমাদের বাড়িতে এক কাপ চা। চমৎকার প্রস্তাব, আপত্তি হবে কেন? চলুন। যদিও তখন কিরিটির ফিরবার বিন্দুমাত্রও ইচ্ছে করছিল না, কিন্তু সহজেই অনিলবাবুর কথায় সে রাজি হয়ে গেল। অনিলবাবু, এখানে মানে এই মধুপুরেই বুঝি আপনার আত্মীয় স্বজন কেউ আছেন? হ্যাঁ, দিদিমা। তারই একটা চিঠি পেয়ে আমি আর আমার এই ছোট বোন মিনু এখানে কিছুদিনের জন্য বেড়াতে এসেছি। ও, তা কি করা হয় আপনার? বর্তমানে বেকার। এসেছেন যখন তখন কিছুদিন এখানে থাকবেন বোধহয়। হ্যাঁ, তাই তো মনে করেছিলাম, কিন্তু কিন্তু মিনু আর একদিনও এখানে থাকতে রাজি নয়। জোর তাগাদা দিচ্ছে কাল পরশু এখান থেকে চলে যেতে হবে হয়তো। কেন? তার বুঝি আর এখানে ভালো লাগছে না? আর বলেন কেন, ধুর। বোনটির আমার মাথায় একটু ছিট আছে। মামা মামির আদরে একদম বিগড়ে গেছে আর কি। মামা মামির কাছেই বুঝি উনি মানুষ? মিনু আমার মামাতো বোন এবং আমার মামা আর মামির একমাত্র কন্যা সন্তান। কথা বলতে বলতে দুজনে অনিলবাবুদের বাড়ির দরজার কাছে এসে হাজির হয়। দরজার ঠিক ওপরেই একজন প্রৌঢ়া বিধবা মহিলা দাঁড়িয়েছিলেন। কে? অনু এলি? দিদিমা, দেখো কাকে সঙ্গে এনেছি। হ্যাঁ রে, মিনু তোর সঙ্গে যায়নি? মিনু? না তো। কেন, তাকে খুঁজে পাচ্ছ না নাকি? দুপুর থেকেই নাকি জি তাকে দেখেনি। ব্যস্ত হওয়ার কি আছে? আরে আর হয়তো কোথাও বেড়াতে টেড়াতে গেছে, ও চলে আসবে এখন। মিস্টার রয়, আসুন আসুন। অনিলবাবুর ডাকে কিরিটি ঘরের মধ্যেই ঢুকে। ছোট ঘরখানি চমৎকার সাজানো। আরে বাহাদুর গেল কোথায়? বাহাদুর, বাহাদুর। সে মিনুকে খুঁজতে বের হয়েছে। আচ্ছা, ব্যস্ত ভাগিস তুমি দিদিমা। বসুন বসুন মিস্টার রয়, আপনি বসুন। আচ্ছা, ঠাকুরকে বলো না দিদিমা চা আনতে। একখানা সোফায় বসে কিরিটি। দিদিমা ঘর থেকে বাইরে গেলেন। বেশ আরাম করে একটা সোফায় বসলেন অনিলবাবু। যেমন বিচ্ছু নাতনি আর ঠাকুমা হয়েছে একদম পলকে জ্ঞান হারা। লেখাপড়া জানা বিএ পাস মেয়ে, হেডমিস্ট্রেস চালাক চতুর, মুখে খই ফোটে, হারিয়ে গেলেই হলো অমনি। দেখুন না। স্নেহ চিরদিনই অন্ধ অনিলবাবু। একটিমাত্র নাতনি, তাই হয়তো স্নেহটা একটু বেশি। ঠাকুর অল্পক্ষণ বাদেই ট্রেতে করে চা নিয়ে এলো। সঙ্গে সঙ্গে দিদিমাও এলেন। ট্রেতে শুধু চাই নয়, বাড়িতে তৈরি কিছু মিষ্টি ও নোনতাও আছে। এইসব আবার কি অনিলবাবু? বিকালে মিস্টার চৌধুরীর ওখানে প্রচুর হয়েছে। কেবলমাত্র চায়ের কথাই হয়েছিল। কিন্তু ক্ষতি হবে না বাবা, দোকানের কিছুই নয়,
সব আমার নিজের হাতে বাড়িতেই তৈরি। তারা কথা বলছিলেন, এমন সময় বাইরে কার ডাক শোনা গেল। মাইজি। কে? বাহাদুর, দিদিমণিকে পেলি? না মাইজি, কোথাও পেলাম না তাকে। দেওয়াল ঘড়িতে রাত্রি 9টা ঘোষণা করল। এলি না? তবে মেয়েটা কোথায় গেল বলতো? কি করি এখন? রাতও তো 9টা বাজলো। আচ্ছা, এখানে তার কোনো চেনাশোনা বন্ধু বান্ধবের বাড়িটারি নেই তো? কই না, এইখানে তার পরিচিত কেউ আছে বলে তো জানি না, শুনিও নি। তবে অনিলবাবু, চলুন না একবার ভালো করে খুঁজে দেখা যাক। উফ, না, মিনুটা জ্বালালো দেখছি। মিস্টার, আপনি বসুন, আমি বড় টর্চটা নিয়ে আসি। বাইরে বেশ অন্ধকার। অনিলবাবু ভেতরে চলে গেলেন, বোধহয় টর্চটা আনতেই। তুমি আর কেন কষ্ট করে যাবে বাবা? অনিলই যাবে ক্ষণ। না না, কষ্ট আর কি। কথা বলতে বলতে হঠাৎ দেওয়ালে একটি মেয়ের এনলার্জড ফটোর দিকে কিরিটির নজর পড়তেই সে চমকে ওঠে। এতক্ষণ ফটোটার দিকে পিছন ফিরে সোফায় বসে থাকায় সেটা কিরিটির নজরে পড়েনি। ও ফটোটা কার দিদিমা? ওই তো মিনুরই ছবি। কিরিটির সমস্ত স্মৃতিশক্তিকে যেন তখন একখানা চেনা মুখ এবং ওই ঘরের দেওয়ালে টাঙানো এনলার্জড ফটোটার মুখখানা তোলপাড় করে ফেলছে। এমন সময় অনিলবাবু একটা 5 সেলের টর্চ হাতে ঘরে ফিরলেন। চলুন মিস্টার রায়, কপালে দুর্ভোগ থাকলে আর কে খণ্ডাবে? আপনাকে পৌঁছে দিয়ে সারা রাত ওই উড়নচড়ুই বোনটির সন্ধানে পথে ঘাটে আমাকে ঘুরে বেড়াতে হবে আর কি। চলুন, আমিও সঙ্গে যাব। এমা, না না, তার কোনো প্রয়োজন হবে না। চলুন, আর তর্ক বিতর্ক নয়, মিথ্যে দেরি করে লাভ নেই। কিরিটি যেন এক প্রকার জোর করেই অনিলবাবুকে সঙ্গে নিয়ে পথে গিয়ে নামে। অন্ধকার থমথম করছে বাইরে, ঠান্ডাটাও মন্দ নয়। অনিলবাবু, এদিককার পথঘাট তো আমি সেরকম চিনি না। আপনি বরং এগিয়ে চলুন, আমি আপনাকে অনুসরণ করছি। বেশ, আসুন। কোন দিকে যে যাব তাও তো বুঝে উঠতে পারছি না। সাধারণত বেড়াতে কোন দিকে তিনি যেতেন জানেন কিছু? কি জানে, মাত্র দিন 5 তো এখানে এসেছে। কিন্তু কি আশ্চর্য, মিনুটা গেলই বা কোথায়? কলকাতায় চলে যাননি তো? আশ্চর্য নয়, কিন্তু না বলে কয়ে চলে যাবে, তাই বা কি করে সম্ভব? আর আর কলকাতায় যাবেই বা কেন? বাড়িতে কোনো ঝগড়াঝাটি হয়নি তো? না 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 না, কালও তো রাত্রিবেলা শোয়ার আগে আমার সঙ্গে বসে বসে আলোচনা হচ্ছিল যাওয়ার আগে একদিন পিকনিক করে যাবে। তাছাড়া ঝগড়া করে রাগারাগি করে হঠাৎ চলে যাবার মতো মেয়ে তো সে নয়, বিশেষ করে কাউকে কিছু না বলে কয়ে। তবে খেয়ালি কবি ভাবক প্রকৃতির একটু ছিল, আর সেটা তো বরাবরই। হয়তো কোথাও মাঠের মধ্যে অন্ধকারে বসে আকাশের দিকে চেয়ে কবিতার চরণ মেলাচ্ছে। তিনি কবিতা লেখেন বুঝি? কেন, আধুনিক মাসিকের পাতা উল্টালেই তার অনেক কবিতা দেখতে পাবেন। অতি আধুনিকা কবিদের মধ্যেই আমাদের মৃণালিনী দেবীও একজন। মৃণালিনী ব্যানার্জি? হ্যাঁ হ্যাঁ, তিনি। আচ্ছা অনিলবাবু, আপনার মামা অর্থাৎ মৃণালিনী দেবীর বাবার নামটা জানতে পারি কি? সত্যেন ব্যানার্জি, রায় বাহাদুর সত্যেন ব্যানার্জি। নাম শোনেননি? এককালে মস্ত বড় বিপ্লবী ছিলেন শোনা যায়। এখন কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর। কাউন্সিলর সত্যেন ব্যানার্জি? হ্যাঁ, নাম শুনেছি বই কি। তারই মেয়ে মৃণালিনী দেবী, এটা জানতাম না তো। কিরিটির মনের মধ্যে একসঙ্গে অনেকগুলো চিন্তা যেন এলোমেলো ভাবে আসা যাওয়া করতে থাকে। কে এই কাউন্সিলর সত্যেন ব্যানার্জি? কি তার অতীত পরিচয়? মৃণালিনী দেবীর মুখে শোনা সেই বিপ্লব যুগের কাহিনীর সঙ্গে কি এর কোনো যোগসূত্র আছে? নিশ্চয়ই তাই। আর তা যদি নাই হবে,
কোথা থেকে কেমন করে সে জানলো সেই অতীত কাহিনী। আচ্ছা অনিল বাবু, আপনার মামাতো বোন মৃণালিনী দেবীর বয়স কত হবে? বছর 24 হবে। কেন বলুন তো? এমনি। কিন্তু প্রায় রাত্রি 10:30 পর্যন্ত খুঁজে খুঁজেও মৃণালিনী দেবীর কোনো সন্ধানই পাওয়া গেল না। আশ্চর্য, মেয়েটা তাহলে গেল কোথায়? জলজ্যান্ত মেয়েটা কর্পূরের মতো উভে গেল দেখছি। উবে যাবেন আর কোথায়? নিশ্চয়ই কোথাও গিয়েছেন। এবারে বাসায় ফিরে যাওয়া যাক, চলুন। হয়তো এতক্ষণে বাসায়ও ফিরে গিয়ে থাকতে পারেন। দুজনে তখন বাসার দিকে ফিরল, কিন্তু বাসায় এসে শোনা গেল মৃণালিনী দেবী তখনও ফেরেননি। কি হলো, পেলি না? না দিদিমা, হ্যাঁ, আমার এখন মনে হচ্ছে সে নিশ্চয়ই বিকালের ট্রেনে না জানিয়ে সবাইকে কলকাতায় চলে গেছে। তোমার নাতনির পক্ষে অসম্ভব বলে তো কিছুই নেই। অনিল বাবু, দেখুন না একবার তার ঘরটা খুঁজে, কোনো চিঠিপত্র যদি লিখে রেখে গিয়ে থাকেন। দেখি দেখি। দিদিমা ভেতরে চলে গেলেন এবং অল্পক্ষণের মধ্যেই এক প্রকার হন্তদন্ত হয়ে ফিরে এলেন, হাতে তার একখানা চিঠি। সে কলকাতাতেই গেছে রে অনু, মিথ্যে এতক্ষণ আমরা ভেবে মরছি। কি দোষী মেয়ে রে বাবা, বলা নেই কওয়া নেই, ধন্যী মেয়ে যা হোক। অনিলবাবু দিদিমার হাত থেকে চিঠিটা নিয়ে পড়লেন। দিদিমা, হঠাৎ ইচ্ছা হলো তাই কলকাতা চললাম। এখানে আর ভালো লাগছে না। তোমাকে আর অনুদাকে সবটা বললাম, না হলে তোমরা যেতে দিতে না। ভেবো না কিন্তু লক্ষ্মীটি। তোমার মেনু। যাক, তবু নিশ্চিন্ত হওয়া গেল। আচ্ছা, এবারে তাহলে আমি আসি অনিল বাবু। আজ তো কথাবার্তা বলবার সুযোগ পেলাম না, কাল আবার দেখা হবে। ঘর থেকে বেরিয়ে কিরিটি একেবারে রাস্তায় নামল। সত্যি সুব্রত ও নির্মলবাবু দুজনেই কিরিটির জন্য বাইরের ঘরে বসে অপেক্ষা করছিলেন। আচ্ছা যা হোক, তুই কিরিটি কোথায় ছিলি এত রাত পর্যন্ত? হ্যাঁ, আমাদের কি চিন্তা হয় না? দেখ, তুই এই রকম করলে আমি কিন্তু কৃষ্ণাকে তার পাঠিয়ে সব বলবো। তো আমরা শ্যামবাবুকে পর্যন্ত থানায় খবর পাঠিয়েছি। কিরিটি একটা সোফায় গা দিয়ে বসে। থানাতে পর্যন্ত ডায়েরি করেছিস নাকি? আপনি বলেন কি কিরিটি বাবু? সেই সন্ধ্যাবেলায় একটা লোক বেড়াতে বের হয়েছে, রাত্রি 10টা পর্যন্ত দেখা নেই, চিন্তা হবে না? আপনি বলুন। ছেলে মানুষ তো নই যে পথ ভুলে যাব, বা শহর কলকাতাও নয় যে গাড়ি চাপা পড়ে হাসপাতালে যাব। যাক যাক, সে কথা। এত রাত হলো কেন? কোথায় গিয়েছিলেন? যাব আর কোথায়? এখান থেকে 2-3খানা বাড়ির আগে যে বাগান বাড়িটা আছে, অনিল চট্টোপাধ্যায় বলে এক ভদ্রলোক সেখানে থাকেন। বেড়াতে গিয়ে তার সঙ্গে আলাপ পরিচয় হয়ে গেল, তাদের ওখানেই এতক্ষণ ছিলাম। কে অনিল? অনিল এখানে আছে নাকি? আমি যেন শুনেছিলাম কিছুদিন আগে মিরাটে নাকি একটা চাকরি নিয়ে এসে চলে গিয়েছিল। কিরিটি যেন হঠাৎ নিজেকে সামলে নিয়ে চুপ করে যায়, তারপর হঠাৎ কথার মোড় ঘুরিয়ে দেয়। আপনার সঙ্গে অনিল বাবুর পরিচয় আছে তাহলে মিস্টার চৌধুরী? তা তো জানতাম না। অনেক দিনের পরিচয়। ওর বাবা পাটনার একটা অ্যাডভোকেট ছিলেন। হ্যাঁ, পাটনা। অনিলবাবু পাটনায় একজন নামকরা খেলোয়াড়। বছর 3 পাটনায় আমাদের ব্যবসা সংক্রান্ত একটা ব্যাপারে 3-4 মাস আমাকে গিয়ে থাকতে হয়েছিল। সেই সময়ই আলাপ অ্যাকচুয়ালি। ওদের বাসাতেই ছিলাম যে। তবে ওর বাবা এখন আর প্র্যাকটিস করেন না। বছরখানেক হলো পক্ষাঘাত রোগে ভুগছেন। এখানে ওই বাড়িটা বোধহয় অনিল বাবুর দিদিমার, তাই না? হ্যাঁ, অনিলবাবুর দাদু ফরেস্ট ডিপার্টমেন্টে বড় চাকরি করতেন। রিটায়ার করে এসে এখানে থেকে গিয়েছিলেন। বছর 4 হলো সন্ন্যাস রোগে মারা গিয়েছেন। হন্তদন্ত হয়ে শ্যামাবাবু এমন সময় হঠাৎ ঘরে এসে ঢুকলেন। ওর নাম কি মিরাকুলাস ব্যাপার না? কোথাও তার সন্ধান পাওয়া গেল না। কার সন্ধান পেলেন না শ্যামাবাবু? ব্যস্ত শ্যামাবাবু ঘরে ঢুকেও কিরিটিকে দেখতে পাননি। এখন কিরিটির গলা শুনে তাকে দেখে চমকে উঠলেন।
কতকটা যেন হতাশ ভাবেই সামনের সোফাটার ওপর ধপাস করে বসে পড়লেন। ওর নাম কি? আরে আপনি তাহলে ফিরেছেন? দেখুন তো, ওর নাম কি? মিথ্যা হয়রান। আমিও তো তাই বলি, জোয়ান মরদ লোক কোথায় যাবে? হ্যাঁ, মিথ্যে আপনি আমার জন্য কষ্ট পেলেন এই রাত্রে শ্যামাবাবু, সত্যি দুঃখিত। আরও কিছুক্ষণ কথাবার্তার পর রাত্রি প্রায় 12টার সময় শ্যামাবাবু চলে গেলেন। ওরাও সকলে ডিনারের জন্য উঠল। খাওয়া দাওয়া সেরে সুব্রত যখন ঘরে এলো, দেখল কিরিটি তখনও ঘুমোতে যায়নি। গায়ে স্লিপিং গাউনটা চাপিয়ে একটা আরাম কেদারার ওপর শুয়ে চোখ বুজে একটা চুরুট টানছে। কিরিটির চোখ বোজা স্লথ ভঙ্গি দেখে সুব্রত স্পষ্টই বুঝতে পারে কোনো একটা জটিল বিষয় নিয়ে কিরিটি আপাতত চিন্তার মধ্যে তলিয়ে গেছে। এখন তাকে ডাকলেও আর তার সাড়া পাওয়া যাবে না। ঘুম পেয়েছিল সুব্রতর। সে সোজা বিছানার উপর গিয়ে গা এলিয়ে দিল। রাত্রি বোধ করি তখন 3:30 বাজে। হঠাৎ ওর ঘুমটা ভেঙে গেল। দেখল ঘরের মধ্যে কিরিটি পায়চারি করছে আর বিড়বিড় করে নিজের মনেই কি সব বলছে। না, এ হতেই পারে না। রায় বাহাদুর সত্যেন ব্যানার্জি, তার একমাত্র মেয়ে মৃণালিনী দেবী, মিনু, মৃত সন্তোষ চৌধুরী পার্টনার অ্যাডভোকেট। সুব্রত বিছানার উপর উঠে বসল। কিরে, উঠে বসলি যে? ঘুম হলো না? ঘুম হয়ে গেল, কিন্তু তোর কি ব্যাপার বলতো? ঘুমবি না? রাত তো বোধহয় শেষ হয়ে এলো রে। 4:45? আরে, মাঠের মধ্যে গতকাল সকালে যে মৃতদেহটা পাওয়া গিয়েছিল, তার কোনো হদিশ পাওয়া গেল? মানে লোকটা কে? না, লোকটার পকেটে একটা কালো পাঞ্জার নামাঙ্কিত চিঠি পাওয়া গেছে। কালো পাঞ্জার নির্দেশ ছিল সেই চিঠিতে। জানি। জানিস কি? ওই চিঠির কথা। তাই তো ওই মৃত ব্যক্তি সম্পর্কে জানতে চাইছিলাম, লোকটা কে, কি তার পরিচয়। কিন্তু সে কথা যাক, কাল সকালেই তোকে একটা কাজ করতে হবে। কলকাতা চলে যেতে হবে, প্রথম ট্রেনে। কলকাতায় যেতে হবে? হঠাৎ কেন? শোন, কলকাতা গিয়ে কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর রায় বাহাদুর সত্যেন ব্যানার্জি সম্পর্কে ডিটেলসে খবর আনতে হবে। লোকটার গত জীবনের সমস্ত ঘটনা, খুঁটিনাটি যতটা সম্ভব। আর মৃণালিনী দেবীকে স্পাইং করতে হবে। মানে ওই রায় বাহাদুরের মেয়ে মৃণালিনী দেবী গোয়েন্দাগিরি করতে হবে তার পিছনে। কিন্তু কেন? আমাকে একটু ব্যাপারটা খুলে বলবি? সব যে ধোঁয়াটে লাগছে এখন। ধোঁয়াই বটে। মনে আছে কাল এক আশ্চর্য মেয়ের কথা বলেছিলাম? তিনি আমাদের রায় বাহাদুরের একমাত্র কন্যা মৃণালিনী ব্যানার্জি। তবে মহিলাটি নেহাত আমার একেবারে অপরিচিতা নন। উনি সবুজ সংঘের একজন কর্মী, কবি মৃণালিনী ব্যানার্জি। বাহ, এই যে একেবারে দেখছি মহেন্দু যুগ। রাত শেষের আকাশে অন্ধকার কমে আসছে। সুব্রত বিছানা ছেড়ে উঠে পড়ল। তাহলে দেখা যাক প্রথম ট্রেন কখন, কি বলিস? হ্যাঁ, আমার পকেটে দেখ, একটা বোধহয় টাইম টেবিল আছে। ভোর 7টার একটা ট্রেন আছে, কলকাতায় বেলা 3টে নাগাদ পৌঁছয়। তাহলে এই 7টা ট্রেনে রওনা হয়ে পড়ি, কি বলিস? হ্যাঁ, শুভস্য শীঘ্রম। সুব্রত চটপট তৈরি হয়ে নিল অশ্বযাত্রার জন্য। স্টেশনেই চা পর্বটা শেষ করা যাবে ভেবে সুব্রত রওনা হয়ে গেল। আর সেই রাত্রে মৃণালিনী দেবী ট্রেনে করে কলকাতা ফিরে বাড়ি ঢুকেই জানতে পারলেন তার বাবা তাদের অজান্তেই লাহোরে গেছেন কোনো কাজে।
মিসেস চৌধুরীর মনেও এতটুকু শান্তি ছিল না। অদৃশ্য কাঁটার মতো কি যেন একটা তার মনকে কেবলই পীড়ন করছিল। বন্ধ দরজায় হঠাৎ টুকটুক করে ক্ষীণ শব্দ শোনা গেল। এমন শব্দের সঙ্গে উনি খুব ভালোভাবেই পরিচিত। চমকে ওঠেন মিসেস চৌধুরী। কে? আপনারা শুনলেন কেয়ার অফ কাহিনীর আজকের বিশেষ নিবেদন, নিহার রঞ্জন গুপ্তের অমর কলমে লেখা কিরিটি ও কালো হাতের প্রথম পর্ব। আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই নিহার বাবুর পরিবারকে, যারা আমাদের পাশে থেকে এই গল্পকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ করে দিয়েছেন। আজকের পর্বের নাট্যরূপে ছিলেন ঐন্দ্রিলা, কথক ও সুব্রত, এনামুল, কিরিটি, কৌশিক। এছাড়া বিভিন্ন চরিত্রে রুভিনা, প্রদীপ্ত, বরষা, রমাকান্ত, সৌরভ সাহা, শুভদীপ্ত, খুশি, দীপম, আসঞ্জন, সৌরভ রায়, ইভান, বরষা, বিপুল, শুভ্র কমল, ইন্দ্র, অধ্যায় এবং রক্তিম। শব্দ সংযোজন সুদেশনা। আবহ ফিনিক্স অডিও ভার্স। আবহ ফিনিক্স অডিও ভার্স ও অভিজিৎ। প্রচ্ছদ রৌনক। পর্ব পরিচালনা ও প্রযোজনা টিম কেয়ার অফ কাহিনী। আজকের গল্প যদি ভালো লেগে থাকে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কেয়ার অফ কাহিনী আর বেল আইকন টিপে রাখুন, কারণ রহস্য রোমাঞ্চ আর জাদুকরী চরিত্রেরা আবার ফিরছে খুব শিগগির। মনে রাখবেন, রাত যত গভীর, গল্প তত অদ্ভুত আর জাদুকরী। আমরা থাকবো গল্প নিয়ে, আপনারা থাকুন সোনার টানে কেয়ার অফ কাহিনীর সঙ্গে।